এটার মতোই। এখানের মধ্যে প্রধানত আছে প্রিসেট ডিটেলস, এখানের মধ্যে আপনি নামটা দিবেন, উইডথ আছে, হাইট আছে এবং পিক্সেল, ইঞ্চ কখন কোনটা লাগবে এটা আমরা অলরেডি জানি। তারপরে হচ্ছে নিচে হাইট ওয়েট আছে, তারপরে পিক্সেল পার ইঞ্চ, এই যে যেটা আছে এটা সবসময় আপনারা পিক্সেল পার ইঞ্চ রাখবেন, পিক্সেল পার সেন্টিমিটার রাখবেন না, তাহলে কিন্তু কম্পিউটার আপনার হ্যাং হয়ে যাবে। যদি সেন্টিমিটার ভুলেও রেখে দেন তাহলে দেখবেন ডকুমেন্টে আর কাজ করতে পারতেছেন না, ঠিক আছে? কারণ প্রতি সেন্টিমিটারে সে পিক্সেল রাখবে, আর এখানে আমাদের প্রতি পিক্সেল ইঞ্চিতে সে পিক্সেল রাখবে। সো আমরা যে উইডথ এবং হাইটটা দিছি এইটা দিছি ইঞ্চির উপর নির্ভর করে, যে প্রতি ইঞ্চিতে সে 1920/1080টা পিক্সেল রাখবে, আর ওইখানে চলে আসবে সেন্টিমিটার এতগুলো পিক্সেল রাখবে, সেক্ষেত্রে ফাইলটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা ইঞ্চি রাখবো, পিক্সেল পার ইঞ্চ। তারপরে কালার মোড কী রাখবেন এটা তো আমরা জানাই আছে, কখন কোনটা রাখবো। তারপরে এখানে আছে 8 বিট, 64 বিট বা 32 বিট, 16 বিট এগুলো চলে আসতে পারে। এখানে আপনারা আপাতত রাখবেন কত? 8 বিট, 32, 60, তারপরে বা এই 16 বিট রাখলে কালার অ্যাপিয়ারেন্সটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে আপনার দেখে, মানে আপনি কাজ করাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, সুবিধা হবে না। এই জন্য 8 বিট রাখবেন, সবসময় 8 বিট রাখবেন। তারপরে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার আপাতত আমরা হোয়াইট রাখছি। যেরকম আমরা ইলাস্ট্রেটর যখন কাজ করছি তখন এটা আমাদের যে আর্টবোর্ডটা ছিল এটা কালার কি ছিল? হোয়াইট ছিল। এখানে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার দিয়ে শুরু করতে পারেন, যেটা আমাদের এখান থেকে করার কোনো প্রয়োজন নয়, যেটা আছে এটা এইভাবেই থাক। তারপরে এখানে একটা অপশন আছে কি? আর্টবোর্ড। ইলাস্ট্রেটরে আর্টবোর্ড ছাড়া কোনো ডকুমেন্ট ক্রিয়েট করা গেছে? জিরো আর্টবোর্ড দিয়ে হয়েছে? মিনিমাম এটা আর্টবোর্ড লাগছে, কিন্তু এখানের মধ্যে আপনি চাইলে আর্টবোর্ড নিতেও পারেন, নাও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে আর্টবোর্ড নিলে কি হবে না নিলে কি হবে এটা আমি পরে দেখাইতেছি, আপাতত আর্টবোর্ড ছাড়াই কাজ করতেছি। তারপর অ্যাডভান্স অপশনে এখানের মধ্যে আমরা এখানের মধ্যে এগুলাতে যেভাবে আছে ডিফল্টভাবে যেভাবে আছে এভাবে রেখে দিব, এগুলাতে আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আমরা চলে যাব এখান থেকে ক্রিয়েটে, এই যে চলে আসছে। তারপরে এখানের মধ্যে আমরা ইলাস্ট্রেটরে যখন ক্লাস শুরু করছিলাম তখন আমরা কিছু বেসিক টুলস নিয়ে কাজ করা শুরু করছিলাম, যেমন সিলেকশন টুল, আর কি ছিল? ডিরেক্ট সিলেকশন টুল, যেটা আমাদের এখনও কাজ করতে গেলে লাগে না? লাগে। ঠিক সেম আমরা এই ফটোশপে কাজ করতে গেলে যে বেসিক টুলটা প্রথমে লাগবে, সব সময় লাগবে, এই বেসিক টুলটা দিয়ে আমাদের আজকের ক্লাস, বুঝা গেছে? মাত্র 2টা টুলস নিয়ে আজকে ক্লাস হবে, যেটা হচ্ছে আমরা বলি সিলেকশন টুল। তো সিলেকশন টুলে যাওয়ার আগে আমাদের প্রথমত জানতে হবে এই যে এই ফটোশপটা, এইটা আমরা কাজ করতে গেলে কিছু বিষয় আমার জানতে হবে, যেমন জুম ইন, জুম আউট, মুভ, এইগুলো নিয়ে আমাদের কাজ করা লাগে। যেমন জুম ইন, জুম আউট এটা কিসের মতো? ইলাস্ট্রেটর মতো অল্টার ধরে আমরা স্ক্রল আপ স্ক্রল ডাউন করতেছি, ওইভাবে আমরা এখানে ফটোশপেও কাজ করবো। প্লাস আমরা যদি মুভ করতে চাই তাহলে কী করি? স্পেস ইউজ করে আমরা যে দিক দিয়ে ইচ্ছা যাইতে পারতেছি। এইটা হচ্ছে গিয়ে ইলাস্ট্রেটরের মতো, কিন্তু এখানে আর একটু ডিফারেন্ট আছে। যেমন আমি এখানে একটু জুম আউট করলাম, এখন যদি আমি একটু যাইতে চাই তাহলে আর পারতেছি না, বুঝতে পারছেন? কিন্তু জুম ইন করলে যাওয়া যাচ্ছে। এর কারণ হচ্ছে গিয়ে ইলাস্ট্রেটরে যখন আমরা কাজ করছি, দেখেন তো এইটার কোনো শেষ আছে? যত ইচ্ছা আমি জুম আউট করতে পারতেছি, যতক্ষণ দেখা যাচ্ছে এখন গিয়ে শেষ হয়েছে। কিন্তু আপনি চাইলেও এর বাইরে কোনো কাজ করতে পারবেন না। ইলাস্ট্রেটরে করা গেছে, গেছে। আর্টবোর্ডের বাইরে আমরা কাজ ডিজাইন করতে পারছি না? পারছি। কিন্তু ফটোশপে এই যে একটা এরিয়া বা আর্টবোর্ডই বলেন, যেহেতু আমি আর্টবোর্ড নেই না তাই আর্টবোর্ড বলতেছি না, কিন্তু এই যে পেজটা আছে বা সাইজটা আছে, এই সাইজের বাইরে আপনি আর কাজ করতে পারবেন না। অবজেক্ট রাখতে পারবেন কিন্তু এটা দেখা যাবে না। যেমন আপনি একটা টাইপ টুল নিলেন, টেক্সট নিলেন, নিয়ে আমি এখানের মধ্যে টাইপটা দিলাম, দেওয়ার পর এটাকে যদি আমি একটু বড় করি, এইভাবে রাখলাম, কিন্তু দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। এটা একমাত্র দেখা যাবে একমাত্র কোথায়? এই আর্টবোর্ডের ভিতরে। এইখানে যা কাজ করবেন তাই দেখা যাবে, এর বাইরে কিছু দেখা যাবে না। এই কারণে যেহেতু এর বাইরে কিছু দেখাই যায় না, তাহলে মুভ করে আপনাকে কোথায় নিয়ে যাবে সে? বোঝা গেছে? যদি দেখা যাইতো সে হয়তো আপনাকে মুভ করে নিয়ে যেত, কিন্তু যেহেতু দেখা যায় না এই জন্য সে মুভ করতেছে না। যখন জুম করতেছেন তখন আর্টবোর্ডের কিছু অংশ দেখা যাইতেছে না, এখন আপনাকে মুভ করতে দিচ্ছে যাতে আর্টবোর্ডটা ভালোভাবে আপনি দেখতে পারেন। ক্লিয়ার? ওকে, এইটা গেল। তারপরে কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল এফ, এইগুলো আগের মতোই আমরা আগে যেভাবে কাজ করে আসছি ওইভাবেই। এবং এখানের মধ্যে কাজ করতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে লেয়ারটা ভালোভাবে বোঝা। আমরা ইলাস্ট্রেটরে যখন কাজ করছি, যখন একটা অবজেক্ট নিছি বা যে কোনো কিছু নিছি, তখন অটোমেটিক কি হয়ে গেছে? লেয়ার ক্রিয়েট হয়েছে। কিন্তু ফটোশপে কখনো অটোমেটিক লেয়ার ক্রিয়েট হবে না, এটাকে আপনাকে নিজে থেকে ক্রিয়েট করতে হবে। কখন হবে না? কখন হবে না এটা ভুল হয়েছে, মাঝে মাঝে হবে না। যেমন ধরেন যে ভেক্টর লেয়ার কোনগুলা? যেমন আপনি
শেপ নিছেন, নতুন লেয়ার ক্রিয়েট হবে। টেক্সট নিছেন, নতুন লেয়ার ক্রিয়েট হবে। এই দুইটা ক্ষেত্রে নতুন লেয়ার ক্রিয়েট হবে, আর কোনো ক্ষেত্রে নতুন লেয়ার ক্রিয়েট হবে না, আপনাকে নিজে থেকে লেয়ার ক্রিয়েট করতে হবে। এখন লেয়ার ক্রিয়েট করার কারণটা কি? যেমন এখানে আছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, এই যে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে কি কালার দেওয়া আছে? হোয়াইট কালার। এখন আমি যদি এখানের মধ্যে ধরেন এই টুলের নাম হচ্ছে ব্রাশ টুল, এই ব্রাশ টুলে গেলাম, যাওয়ার পর এই ব্রাশ টুল দিয়ে আমি কোনো কিছু ড্র করলাম, এই যে একটা গাছ টাইপের কোনো কিছু আসছে, কোথায় আসছে? ব্যাকগ্রাউন্ডে আসছে। এখন আমি চাইলে এখান থেকে কালারটা কোনটা আসছে? এখানে ব্ল্যাক কালার, কারণ এখানে ফরগ্রাউন্ড কালার কি দেওয়া আছে? ব্ল্যাক কালার। এখানে কালার দুই ধরনের, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমি এই ফরগ্রাউন্ড কালারটায় ডাবল ক্লিক করলাম, এখানে একটা কালার দিয়ে আবার এটা ড্র করলাম, তাহলে এখন ডিফারেন্ট কালার আসছে না? ডিফারেন্ট কালার আসছে। এখন আপনি চাচ্ছেন এইটাকে একটু মুভ করবেন, এই গাছটাকে একটু মুভ করবেন। এখন আমরা এখান থেকে একটা টুল আছে, নাম কি? মুভ টুল, যেটা আমাদের সিলেকশন টুলের মতো কাজ করে। আমরা মুভ টুলে গেলাম, যাওয়ার পর আমি যদি এখন ক্লিক করি, তাহলে এটাকে আমি নর্মাল লেয়ারে নিয়ে গেলাম। এখন কি মুভ হইতেছে? পুরোটাই মুভ হইতেছে, কারণ হচ্ছে কি দুইটা কাজই একটা লেয়ারের মধ্যে হয়ে গেছে। বুঝা গেছে? এই জন্য আমরা ডিফারেন্ট লেয়ার নেই, যাতে আমরা সামনে গিয়ে এটাকে এডিট করতে পারি। যেমন আমি যদি এখন একটা নতুন একটা লেয়ার নেই, যেমন এখন প্লাস সাইন আছে, এই প্লাস সাইনে গিয়ে দেন যদি আমি এখানে একটা ক্লিক করি, তাইলে দেখেন এখানে এটা আসছে, কিন্তু এখন আপনি চাইলে এটা কি করতে পারেন? মুভ করতে পারেন। আলটিমেটলি এই অবজেক্টটা মুভ হচ্ছে না, মুভ হচ্ছে এই লেয়ারটা। বুঝা গেছে? তাহলে যে কোনো কাজ যদি এডিটেবল রাখতে চান, মুভেবল রাখতে চান, তাইলে অবশ্যই কি করতে হবে? নতুন নতুন লেয়ারে কাজ করতে হবে। এই জন্য লেয়ারটা আমাদেরকে এইভাবে ওপেন করে রাখতে হবে। এবং এখানে কিছু প্যানেল আছে, যেমন স্টাইল আছে, ক্যারেক্টার, প্যারাগ্রাফ, পাথফাইন্ডার, তারপর আরও যেগুলো আছে এগুলো ভিডিওতে উঠে যাবে। এইগুলো দেখে দেখে আপনারা নিয়ে আসতে পারবেন না? কোথা থেকে নিয়ে আসতে হবে? উইন্ডোজ না, এটা উইন্ডো, ঠিক আছে? এই উইন্ডো থেকে নিয়ে আসতে হবে। এই যে উইন্ডো থেকে আপনারা এগুলো পেয়ে যাবেন। যেমন আপনারা যাচ্ছেন প্যারাগ্রাফ স্টাইল বা প্যারাগ্রাফ, তাহলে প্যারাগ্রাফটা এখানে আছে। তারপরে আমরা যদি এখানে ক্যারেক্টার খুঁজতেছি, ক্যারেক্টারটাও এখানে আছে। যা খুঁজবেন এখানে সবই এখানে আছে মোটামুটি। এটা গেল। তারপর হচ্ছে এখানে যেগুলোকে আছে এগুলোকে আমরা কি বলি? টুলস। এই টুলসটা নিয়ে আসতে পারেন এখান থেকে। এখানে এই যে এখানে আমাদের আমরা যদি যাই, টুলসটা কোথায় গেল দেখি, ওয়ার্কস্পেসেই আছে, অথবা এই যে টুলস। তারপরে এটার নাম ছিল কি ইলাস্ট্রেটরে? কন্ট্রোল, ঠিক আছে? কিন্তু এখানে এটার নাম কন্ট্রোল না, এখানে এটার নাম হচ্ছে অপশন। এই উইন্ডোতে যাবেন, এখানের মধ্যে অপশনটা তুলে দিই, অপশনটা চলে গেছে, আবার অপশন দিয়ে আসি, অপশন চলে আসবে। এই হচ্ছে কি অপশন, আর ইলাস্ট্রেটর এটার নাম হচ্ছে কন্ট্রোল। এগুলো নাম মনে রাখলে এগুলো খুঁজে পাবেন, যে কোনো সময় চলে গেলে নিয়ে আসতে পারবেন। ওকে, তাহলে আমরা একটু টপিকে চলে যাই। এই ফটোশপে কাজ করতে গেলে আপনাকে একটা জিনিস ভালোভাবে শিখতে হবে, সেটা হচ্ছে গিয়ে সিলেকশন। এই সিলেকশনটা যদি যত ভালো করতে পারবেন, তত ভালো ডিজাইন আপনি ফটোশপে করতে পারবেন। তো সিলেকশন করার জন্য কয়েকটা টুলস আমরা ইউজ করি। আজকে আমরা জাস্ট শুধু মিনিমাম কয়েকটা টুলস নিয়ে কাজ করব, যেটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে ইউজ করব। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা কাজ না, কাজটা হচ্ছে কি আমাদের এই সিলেকশন টুলসগুলো বোঝা। এখন এই যে সিলেকশন টুলসটা ইউজ করে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা হবে ডিস্ট্রাকটিভ ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা দুই ধরনের কাজ, দুইটা সিস্টেম ইউজ করে এখানে কাজ করি। একটা হচ্ছে কি ডিস্ট্রাকটিভ ওয়ে, আর একটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ ওয়ে। ডিস্ট্রাকটিভ ওয়ে বলতে একটা ডিজাইনকে আপনি নষ্ট করে ফেলছেন বা কোয়ালিটি খারাপ করে ফেলছেন, এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়ে। আর এটা হচ্ছে কোয়ালিটি নষ্ট না করে এটাকে ঠিকঠাক করা, এডিট করা, এটাকে আমরা বলি কি নন ডিস্ট্রাকটিভ ওয়ে। তাহলে আমরা আজকে নন ডিস্ট্রাকটিভ ওয়েতে শিখবো না, ডিস্ট্রাকটিভ ওয়েতেই শিখতে হবে, কারণ নন ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করতে গেলেও আমাদের ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজটা আগে শিখতে হবে। সো এইটা হচ্ছে কি মেইন পয়েন্ট। সো আমরা যদি যাই সিলেকশন টুল, প্রথম টুলটা হচ্ছে মুভ টুল। এই যে আমরা যখন কার্সরটা নিচ্ছি, এখানে মুভ টুল চলে আসছে। এখানে যদি আমরা রাইট ক্লিক করি, তাইলে এখানে একটা চলে আসছে কি আর্টবোর্ড টুল। আমি আর্টবোর্ড টুলে ক্লিক করলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না, কারণ আমি যখন ডকুমেন্টটা ক্রিয়েট করছিলাম তখন কি কোনো আর্টবোর্ড নিয়েছিলাম না। যদি আমি কোনো আর্টবোর্ড নিতাম তাহলে আর্টবোর্ড টুলটা কাজ করতো। তাহলে আর্টবোর্ড টুলটা কোন কাজে আসে আমরা একটু পরে আসতেছি, আপাতত আমি মুভ টুলেই থাকি। মুভ টুলের নাম শুনে কি মনে হয়েছে? সেটা কি কাজটা কি হতে পারে? মুভ করা, যে কোনো অবজেক্টকে মুভ করা। এখন আপাতত এখানের মধ্যে কোনো অবজেক্ট নাই, কিন্তু এইখানের মধ্যে এই মুভ টুলটা মূলত কাজ করতেছে লেয়ারকে মুভ করার ক্ষেত্রে, কোনো অবজেক্ট না। কি মুভ করার ক্ষেত্রে?
লেয়ার। এখন যদি আমি এখানে ক্লিক করি মুভ টুলে থাকা অবস্থায়, সে আমাকে বলতেছে এটাকে নর্মাল লেয়ারে কনভার্ট করার জন্য, কারণ এটা এখন বর্তমানে আছে কি লেয়ারে, ব্যাকগ্রাউন্ড লেয়ারে, এবং এটা আছে লক অবস্থায়। আমি যখন এটাকে মুভ করতে যাচ্ছি তখন এই মেসেজটা আসবেই। যখন আমি এটাকে কনভার্ট করে দিব তখন কিন্তু আমাকে এটা নর্মাল লেয়ার বানায় ফেলছে। এখন আমি এই লেয়ারটাকে কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি। ক্লিয়ার? তাহলে একটা অবজেক্ট পাইলাম। এখন আপনি ধরেন এখানের মধ্যে সিলেকশন করবেন। এখন সিলেকশন করার জন্য এইখানের মধ্যে আপাতত কোনো কিছু আছে? কিচ্ছু নাই। আমাদেরকে আগে সিলেকশন টুলসটা ইউজ করার জন্য সিলেকশনের জন্য কিছু অবজেক্ট নিয়ে আসতে হবে। যেমন ধরেন আমরা এই যখন ইয়েতে কাজ করতেছি, ফ্রিল্যান্সারে কাজ করতেছি, তখন ক্লায়েন্ট আমাদেরকে লগো দিচ্ছে। এই লগোটা হতে পারে ব্যাকগ্রাউন্ড সহ দিচ্ছে। আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কি করবেন, রিমুভ করবেন। এখন আপনি যদি আজকের ক্লাসে দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, মোটামুটি রিমুভ করতে পারবেন, কিন্তু আর 2-3টা ক্লাস পরে আপনি আর একটু পারফেক্টলি রিমুভ করতে পারবেন। আরও কিছু টুলস ইউজ করতে হবে। সো আমি আপাতত একটা নর্মাল লগো নিয়ে আসি, যেমন লগো, যা শুধু লগো নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা ইমেজে চলে যাই। একটা ইজি লগো নিয়ে আসি আগে, তারপর একটু ডিফারেন্ট নিয়ে আসবো। এটাকে ক্লিক করে আমরা নিয়ে আসলাম এখানে ফটোশপে। অথবা আমরা একটা কাজ করি, এইভাবে না নিয়ে এসে এটা সরাসরি আমরা ফটোশপে ওপেন করব। এই এক্সিস্টিং ডকুমেন্টটা আমি আর ওপেন করতেছি না, ঠিক আছে? আমি একটু সাইডে নিয়ে গেলাম, তাহলে এখানে দেখছে প্লাস, তাহলে এটা নতুনভাবে ওপেন হয়েছে নতুন একটা ডকুমেন্টে। এখানে ওপেন করার পর আমি চাচ্ছি যা শুধু এই আইকনটাকে কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। চাইলে সবগুলো রিমুভ করতে পারবো, কিন্তু এখন আজকে টুলস দিয়ে এগুলো হবে না। আজকে সিম্পল কিছু দেখাবো। তো এখানের মধ্যে দেখেন প্রথমত আছে মার্কিউ টুল। এই যে এটার নাম হচ্ছে কি, মার্কিউ টুল। যদিও এখানে দেখাইতেছে না, কারণ হচ্ছে গিয়ে একটু আগে দেখাইতেছে না। এই যে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল। এই মার্কিউ টুল থেকে আমি যদি রাইট ক্লিক করি, এখানে দেখেন আরও 4টা টুলস আছে। প্রথম টুলসটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার টুলস। তাহলে একটা রেক্টেঙ্গুল টাইপের কোনো কিছু যদি সিলেক্ট করতে চান, তাহলে আপনি রেক্টেঙ্গুলার টুল নিতে পারেন। যেমন আমি রেক্টেঙ্গুলার টুল নিলাম, নেওয়ার পর যদি ক্লিক করে ড্র্যাগ করি, তাইলে যতটুকু পর্যন্ত আমি এরিয়াটা সিলেক্ট করছি ততটুকু এরিয়া সে কী করছে, সিলেক্ট করছে। কিন্তু এইটা সিলেক্ট করার কারণ হচ্ছে এখানে আমাদের ফেদার দেয়া, এটা আমি পরে বুঝাইতেছি। ফেদারটা বাদ দিয়ে দিই। এই যে আমি যদি এখান থেকে এতটুকু পর্যন্ত নেই, তাহলে সিলেক্ট হয়েছে এখন এতটুকু পর্যন্ত। এখন এতটুকু পর্যন্ত সিলেক্ট করার কারণে এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যান, সে এইগুলা রিমুভ করবে, এই ভিতরে যা আছে সবই রেখে দিবে, ঠিক আছে? যেমন কিভাবে রাখবে আমি বলি। যেমন আমি এখানের মধ্যে কন্ট্রোল এইটা সিলেকশন করছি, আপনি যাতে সিলেকশনটাকে বাদ দিয়ে দিবেন, তাইলে দেন কন্ট্রোল ডি, কি দিবেন, কন্ট্রোল ডি, মানে ডিসিলেক্ট। আমরা ডিসিলেক্ট করছি। ডিসিলেক্ট করে আমি আর একটু ডিফারেন্ট একটা কিছু জিনিস একটু বুঝাই। যেমন ধরুন এখানের মধ্যে আছে এই লেয়ারটা, আমি চাচ্ছি এই লেয়ারটাকে আরেকটা কপি করব, সেম লেয়ার কপি করব, তাহলে দিব কন্ট্রোল জে, তাহলে কি হবে, কপি হবে। কিন্তু এখন কপি হচ্ছে না, কারণ এটা আছে কি, লক। আমি এটাকে আনলক করে দিই আগে। হয়ে গেল নাকি? মুভ হচ্ছে কিন্তু
এই প্রবলেম আপনাদের এখানে নাও করবে না, আমাদের এখানে করতেছে, সমস্যা নাই। আর একটু ডিফারেন্ট ওতে কাজ করি। যেমন ধরেন আমরা যে কোনো একটা লেয়ার কপি করি কীভাবে, কন্ট্রোল জে দিয়ে কী করি, লেয়ার কপি করি। এখন লেয়ার কপি হলে কি হবে, এই লেয়ারে যা ছিল তা শুদ্ধা কপি হবে। যেমন আমি এখানের মধ্যে যদি এখন ব্রাশ টুল দিয়ে কোনো কিছু ড্র করি, এখন যদি কন্ট্রোল জে দিই, এই সেম লেয়ারটা আবার দেখেন কপি হয়েছে, ঠিক আছে। এখন এখানের মধ্যে লেয়ার কপি হয়েছে। যদি আমি এখানের মধ্যে এইটা একটা সিলেকশন নেই, যেমন ধরেন আমরা এখানের মধ্যে এই মার্কিউ টুল নিলাম, নেওয়ার পর আমি এতটুকু পর্যন্ত একটা সিলেকশন নিলাম, এতটুকু পর্যন্ত। এখন সিলেক্ট হয়েছে ঠিক এই এরিয়া পর্যন্ত, বাকিটা আর সিলেক্ট হয় নাই। এখন যদি আমি কন্ট্রোল জে দেই, তাইলে আমাদের এই অংশটা আমাদের যা শুধু নতুন একটা লেয়ারে চলে যাবে। কিন্তু এইখানে এটা এরকম করার কারণ হচ্ছে গিয়ে সেইভাবে যেহেতু হচ্ছে না, আমরা এইভাবেই কাজ করি, কিছু করার নেই। এখানের মধ্যে আমরা ইমেজটা নিয়ে আসি, ইমেজটা নিয়ে আসলাম, একটু বড় করে দিই। এখানে দেখেন আমি অল্টার ধরে বড় করতেছি, এই জন্য রেশিও অনুযায়ী বড় করতে হইতেছে। শিফট ধরলে কিন্তু এটা ডিস্টোর্ট হয়ে যাবে। এখন এইটার মধ্যে আমি চাচ্ছি সিলেকশনটা করার। এই যে ছবিটা নিয়ে আসছি, এইখানে মধ্যে একটা সাইন আসতেছে, এই সাইনটাকে বলি আমরা স্মার্ট অবজেক্ট। কি বলি? স্মার্ট অবজেক্ট। এটা কিন্তু আরেক ধরনের লেয়ার। আমরা যদি যখন নর্মালি একটা প্লাস দিচ্ছি, এটাকে আমরা বলি রাস্টার লেয়ার বা নর্মাল লেয়ার, আর এটা হচ্ছে গিয়ে স্মার্ট অবজেক্ট লেয়ার। আরও ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ারের সাথে পরিচিত হবেন আস্তে আস্তে। এখন এই স্মার্ট অবজেক্ট লেয়ারকে আমি চাচ্ছি একটা রাস্টার লেয়ারে পরিণত করতে। এখন রাস্টার লেয়ার করব কিভাবে, এটাকে আমি রাইট ক্লিক করলাম, তারপরে এখানের মধ্যে আমরা যদি যাই, এখানের মধ্যে দেখবেন এখানের মধ্যে আছে রাস্টারাইজ দ্য লেয়ার। এই যে এখানের মধ্যে রাস্টারাইজ লেয়ার, এই যে আজকে অনেক ঝামেলা করতেছে, এই যে রাস্টারাইজ লেয়ার, এই রাস্টারাইজ করে ফেললাম। দেন আমি এটাকে একটু সিলেক্ট করব। এখন সিলেক্ট করবো আমরা ইলিপস দিয়ে সিলেক্ট করে, দেখেন এই যে ইলিপস দিয়ে এটাকে সিলেক্ট করা আছে। আমরা যদি এটাকে শিফট ধরে সিলেকশন নেই, তাইলে পারফেক্ট এটা সিলেকশন চলে আসবে, সার্কেল চলে আসবে। এই যে এতটুকু নিলাম, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল না? এখন যদি আমি এটাকে কন্ট্রোল জে দিই, এই যে কন্ট্রোল জে দিলাম, তাইলে শর্টকাট কাজ করতেছে না। এই যে এখন চলে আসছে, লেয়ারটা সিলেক্ট ছিল না এই জন্য। এখন কি চলে আসছে একটু দেখেন, আমি হাইড করে যদি, তাইলে যে অংশটা আমি সিলেক্ট করছিলাম ওই অংশটা কি হয়ে গেছে, কপি হয়েছে, তাই না? এখন দেখেন আসলে কন্ট্রোল জে দিলে লেয়ার কপি হয়, আর যদি ওই লেয়ারে কোনো সিলেকশন থাকে তাহলে ওই সিলেকশনটা কপি হবে বা নতুন একটা লেয়ার ক্রিয়েট হবে। ঠিক সেম আমরা এখন যদি আমরা চাচ্ছি না, এখানে আমাদের দেখেন এই ব্যাকগ্রাউন্ডটাও সাথে কি হয়ে গেছে, চলে আসছে না? চলে আসছে, কিন্তু আমি এই অংশটা চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম এই অংশটার এই অংশটা। তাইলে আমরা এই কাজটা কিভাবে করব? এই কাজটা করার জন্য আমরা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করব। প্রথমত আমরা যখন সিলেকশনটা নিচ্ছি, এখানের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে কি রেক্টেঙ্গল, একটা মার্কিউ। যদি একটা চতুর্ভুজ আকারে কোনো সিলেকশন থাকতো তাহলে আমরা ওইটা ইউজ করতে পারতাম। এখন এইটা নিলাম আমি, এইটা নেওয়ার পর আমি প্রথম সিলেকশনটা যখন নিচ্ছি, তখন একটু খেয়াল করবেন উপরের মধ্যে দেয়া আছে নিউ সিলেকশন। কি দেয়া আছে? নিউ সিলেকশন। কিন্তু আমরা এখানের মধ্যে যদি নিউ সিলেকশন দেই, এখানের মধ্যে নিউ সিলেকশন দিলাম, তারপরে ধরুন আপনি এটাও সিলেক্ট করতে যাচ্ছেন বা নিচেটা সিলেক্ট করতে যাচ্ছেন, তাহলে এখানে আবার দিলাম, তাহলে আগেরটা চলে গেছে, নতুন আরেকটা
চলে আসছে। তাহলে এইটা হচ্ছে নিউ সিলেকশন। আর আপনি যদি সিলেকশন অ্যাড করতে চান তাহলে হবে অ্যাড টু সিলেকশন। যেমন এখানে দেওয়া আছে কি অ্যাড টু সিলেকশন। তাহলে আমরা প্রথমত সিলেকশন দিলাম, তারপরে এটাকে সিলেক্ট করলাম, তারপরে যদি আবার নেই আমরা এখান থেকে এটা সিলেক্ট করে তারপরে যদি নেই তাহলে এটার সাথে এটা কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কি অ্যাড টু সিলেকশন, যেটা আমরা পাথ ফাইন্ডারে কাজ করছিলাম ওইভাবে এইটা। তারপর হচ্ছে গিয়ে এখানে আমার মাইনাস সিলেকশন বা মাইনাস ফ্রম সিলেকশন বা সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এইটা কি কাজ করে, আমরা প্রথমে নিলাম নতুন একটা সিলেকশন, তারপর সাবট্রাক্ট ফ্রম সিলেকশন নিলাম, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই অংশটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। এইটা হচ্ছে সাবট্রাক্ট। তারপরে হচ্ছে গিয়ে ইন্টারসেক্ট। ইন্টারসেক্টের কাজ কি, ইন্টারসেক্ট হচ্ছে গিয়ে এই দুইটা নিলাম, এই দুইটার যে কমন পার্টটা আছে ওইটা রাখবে আর বাকিটা মাইনাস করে দিবে। এই যে কমন পার্টটা রেখে দিচ্ছে বাকিটা মাইনাস করে দিচ্ছে। সো এইটা হচ্ছে সিলেকশনের সিস্টেম। এখন আমি যাচ্ছি এইটাকে সিলেক্ট করব। তাহলে এইটাকে সিলেক্ট করার জন্য প্রথম কাজ হচ্ছে কি আমরা বাইরের অংশটাকে সিলেক্ট করব শিফট ধরে। এতটুকু সিলেক্ট করলাম। এখন আমার প্রয়োজন এখান থেকে এতটুকু পর্যন্ত, তাই না? তাহলে আমরা কি করতে পারি, ভিতরের অংশটা কি করে দিতে পারি, মাইনাস করে দিতে পারি বা সাবট্রাক্ট ফ্রম সিলেকশন করতে পারি। তাহলে আমরা সাবট্রাক্টে চলে যাই, এখানের মধ্যে সাবট্রাক্ট, তারপরে আমরা এখান থেকে এতটুকু মতো মাইনাস করে দিব। দেন আমরা যদি এখান থেকে কন্ট্রোল জে দিই, একটু খেয়াল করেন এটুকু আসছে, এইটা যায় না, তাই না? তাহলে এইটাকে আমরা আরেকবার ট্রাই করি এখানের মধ্যে। যেটা আমরা এটা দিয়ে করব না, আমরা যা শুধু সিলেকশনটা দেখানোর জন্য দেখাইতেছি। এটা সাবট্রাক্ট হয় নাই, আমাকে সাবট্রাক্ট করতে হবে আবার এটাকে। হ্যাঁ, কন্ট্রোল জে দিয়ে কপি। আচ্ছা, এটাতে আমি একটু পরে আসতেছি। আমরা আর একটু ডিফারেন্ট একটা লোগো নিয়ে আসি। এইটা আর এক ক্লিকে এগুলো রিমুভ হয়ে যাবে, এক ক্লিকে এগুলোকে সিলেকশন করা যাবে। একটু পরেই আসতেছে এইগুলো, যা শুধু সিলেকশনটা দেখানোর জন্য আমি দেখাইতেছি। এটা আমি নতুন আরেকটা লোগো নিয়ে আসি, এইটার জন্য অন্য টুলস লাগবে। এটাকে রাস্টারাইজ করে ফেলি আমরা, রাস্টারাইজ লেয়ার। দেন আমরা এখান থেকে চাচ্ছি এইটাকে সিলেক্ট করবো। তাহলে এটা সিলেক্ট করার জন্য দেখেন আমরা কি ইউজ করতে পারি। প্রথমত আমরা ইউজ করতে পারি ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। এখান থেকে এটা দিয়ে এটা সিলেক্ট করলে হবে, দেখেন তো হবে না, কারণ এটা একটা গোল একটা সাইন চলে আসতেছে। তারপরে যদি আমরা এই মার্কিউ এই রেক্টেঙ্গুল দিয়ে করি তাও হবে না। তাহলে এটা আমরা কিভাবে কাজ করব, এটা কাজ করতে গেলে আমরা ইউজ করতে পারি এখানের মধ্যে আরও কয়েকটা সিলেকশন টুল আছে। এই উপরে যেগুলো ছিল এগুলোও সিলেকশন টুল, এখানে এগুলো যেগুলো আছে এগুলো সিলেকশন টুল। এই যে নিচে আরও দুইটা আছে, এই দুইটা কি, এই দুইটা হচ্ছে আমি যদি এটা নিয়ে এটা ক্লিক করি, একটু জুম করি, তাহলে দেখেন এই খুব বেশি জুম করার যে পর যে একটা পিক্সেল আছে 1 পিক্সেল, 1 পিক্সেলের রডটাকে সে কী করছে, সিলেক্ট করছে। আর যদি আমি এই কলাম নেই তাহলে এখানে ক্লিক করলাম, তাহলে 1 পিক্সেলের কলামকে কী করলো, সিলেক্ট করলো। যদি এরকম 1 পিক্সেলের কলাম সিলেক্ট করা লাগে বা র সিলেক্ট করা লাগে, এটা ইউজ করতে হবে, যেটা আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে এই 3টা টুলস থেকে যে কোনো একটা টুলস। বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন পড়বে লেসো টুল। এই যে এই যেগুলো আছে এইগুলো তেমন একটা ইউজ পড়ে না, হয়তো বা রেক্টেঙ্গুল বা এলিপটিক্যাল অনেক সময় ইউজ করা লাগতে পারে। এই লেসো টুল দিয়ে আমরা ইউজ করতে পারি। যেমন লেসো টুলটা নিলাম, নেওয়ার পরে আমি একটু জুম আউট করি,
জুম আউট করার পর লেসো টুলের কাজ হচ্ছে কি ফ্রি হ্যান্ড, যেটা আমরা পেন্সিল দিয়ে কাজ করছিলাম, যেমন আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। এইভাবে কি পারফেক্ট করা যাবে? উল্টাপাল্টা হয়ে যাবে না? উল্টাপাল্টা হয়ে যাবে। তাইলে আমরা প্রথম কাজটা করতে পারি, যেমন এইখানের মধ্যে আমরা আরেকটা আছে পলিগনাল লেসো টুল, এইটা ইউজ করতে পারি। পলিগনাল লেসো টুলের কাজ কি, এখান থেকে এইভাবে সিলেক্ট করা। তাহলে এই অংশটা কি হয়ে গেল? সিলেক্ট হয়ে গেল। তারপরে ধরেন আমার এই অংশটাকে কি করতে হবে? প্লাস করতে হবে না মাইনাস করতে হবে? মাইনাস করতে হবে না? মাইনাস করতে হবে। তাহলে আমরা এখান থেকে চলে গেলাম ইলেকট্রিক্যাল টুল, যেহেতু এটা রাউন্ড আছে তাহলে আমরা এইটা ইউজ করব, সাবট্রাক্ট ইউজ করতে পারি। এখন বারবার এইখানে যাওয়া আসা আমাদের জন্য সমস্যা, তাহলে আমরা কি ইউজ করতে পারি? শর্টকাট। শর্টকাটের মধ্যে যদি আমি অল্টার প্রেস করি তাহলে এখন চলে আসছে কি সাইন? মাইনাস সাইন। এখন যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি, শিফট ধরে অথবা শিফট না ধরে স্পেস দিয়ে এটাকে জায়গা মতো নিয়ে যাই, ক্লিক করলাম, হয়ে গেল না? তারপরে এখানে আরও কিছু অংশ বাকি আছে, যেমন ধরুন এখানে কিছু অংশ আমি অল্টার ধরে আরেকটু কিছু অংশ ঠিক করে দিলাম, না ঠিক আছে এটা। তারপরে আরও কিছু অংশ আমরা চেঞ্জ করে দিই, এটা মাইনাস করে ফেললাম। কন্ট্রোল জেড দেওয়া জায়গা মতো নিয়ে আসি, বেশি হয়ে গেছে এটা। তারপরে এই অংশটা কি করতে হবে? আমাদের অ্যাড করতে হবে। তাহলে এখন ধরলাম শিফট, তাহলে কি হয়ে আসলো? প্লাস। এখন শিফট ধরে এখন নিচে উপরে দিকে একটু খেয়াল করবেন, এই যে আমাদের এটা চেঞ্জ হয়ে চলে আসছে। উপরে যখন শিফট ধরতেছে এই যে চেঞ্জ হয়ে যেতেছে। আরও ইজি টুলস আসতেছে, একটু কষ্ট করে এটা করে নেই। এটা যদি প্লাস করি তাহলে পুরোটা হয়ে যাবে। তাহলে এখানে আমরা লেসো টুল ইউজ করি, দেন এই অংশটা বেশি চলে আসছে, মাইনাস করে দিলাম অল্টার ধরে, এই যে মাইনাস করে দিলাম। তারপরে এইখানের মধ্যে একটু বেশি হয়ে আসছে, এগুলো পরে পরে ফিক্স হয়ে যাবে, সমস্যা নেই, সামনে টুলসে ফিক্স হয়ে যাবে। এটাকে আমরা একটু ফিক্স করে দিই। দেখেন কোনটা বেশি কাজে আসতেছে? এই লেসো টুলটা বেশি কাজে আসতেছে। ছোটো ছোটো অসঙ্গতিগুলো আমাদেরকে এইটা দিয়ে ঠিক করতে হবে। ধরলাম এইটাই আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশন, আপাতত এইটাই থাক। তারপরে আমাদের কাজ হচ্ছে গিয়ে এইটাকে আমরা নতুন একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাওয়া, অথবা একটা ছিল এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, আমি চাচ্ছি না ব্যাকগ্রাউন্ডটা রাখতে, তাহলে আমি এই সিলেকশনটাকে কন্ট্রোল জে দিলাম, তাইলে কি হয়ে গেল? এই সিলেকশনটা কপি হয়ে গেল। এখন ভালো করে খেয়াল করেন, আমি মুভ টুলে গেলাম, যাওয়ার পর আমি যখন এটাকে নিয়ে যাচ্ছি তাইলে এই যে এইটা আলাদা হয়ে গেছে, বুঝা গেছে? অথবা আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা এখন হাইড করে দিলাম। হাইড করার পর এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা হোয়াইট কালারে দেওয়া আছে, আমি কি করলাম? এই ব্যাকগ্রাউন্ডের উপরে নতুন একটা লেয়ার নিলাম, নেওয়ার পর এইখানের মধ্যে আমি চাচ্ছি অন্য একটা কালার দিতে। এখন এইখানের মধ্যে কালার দিবেন কিভাবে? কালার দেওয়ার একটাই সিস্টেম, এখানের মধ্যে আছে ফরগ্রাউন্ড কালার, এখানে আছে ব্যাকগ্রাউন্ড কালার। আপনি চাইলে যে কোনো একটা কালার দিতে পারেন। আমি ব্ল্যাকও দিতে যাচ্ছি না, এইটাও দিতে যাচ্ছি না, আমি চাচ্ছি ডিফারেন্ট কালার। তাহলে আমি একটা ডিফারেন্ট কালার নিয়ে আসলাম, ধরেন এই কালারটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন এই কালারটা আমি লেয়ার টুতে অ্যাপ্লাই করতে হবে। এখন লেয়ার টুতে অ্যাপ্লাই করবো কীভাবে? আমরা যা শুধু অল্টার ব্যাকস্পেস দিলে আসবে ফরগ্রাউন্ড কালার, মানে উপরের কালারটা আসবে কি অল্টার ব্যাকস্পেস, আর কন্ট্রোল ব্যাকস্পেস দিলে আসবে ব্যাকগ্রাউন্ড কালার, মানে নিচের যে কালারটা আছে, এই যে নিচে কালারটা আছে
এই কালারটা আসবে আপনার কন্ট্রোল ব্যাকস্পেস দিলে, যেমন কন্ট্রোল ব্যাকস্পেস দিলাম, নিচের কালারটা আসছে, আর অল্টার ব্যাকস্পেস দিলে কি আসছে, ফোরগ্রাউন্ড কালার। এখন কালারটা এখন কোথায় আসছে, লেয়ারের মধ্যে আসছে। যদি এই লেয়ারের মধ্যে কোনো সিলেকশন থাকতো, যেমন ধরেন আমি এখানের মধ্যে এই একটা সিলেকশন নিলাম, নেওয়ার পর এখন যদি অল্টার ব্যাকস্পেস দিই, তাহলে কোথায় কালারটা আসছে, সিলেকশনের ভিতরে। আর সিলেকশন না থাকলে আসবে পুরো লেয়ার জুড়ে। মনে থাকবে তো এটা? আচ্ছা, এইভাবে আমরা এইটা একটা সিলেক্ট করলাম, কিন্তু যেটা আমরা এইভাবে সিলেক্ট করবো না, যা শুধু টুলস বোঝানোর জন্য আমি এটা দিয়ে সিলেক্ট করে দেখাইছি। তারপরে হচ্ছে কি আরও কিছু টুলস আছে, আমরা যদি দেখি এই লেয়ারটাকে আমি আপাতত ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমরা এখানের মধ্যে আছে পলিগনার লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুল। যেমন ধরেন আমরা কিছু ছবি নিয়ে আসি, পিক্সেলসে যাই, যাওয়ার পর এখানে দিলাম আমরা কোনো ফ্রুটস টাইপের কোনো কিছু নিয়ে আসি। যেমন এখন আবার কাজ করতেছে। আচ্ছা, এইভাবে আপনারা নিয়ে আসবেন। তারপরে আমরা এই যে এখন কাজ করছে না, কন্ট্রোল জে দেওয়ার সাথে কি হয়ে যেতেছে, কপি লেয়ার হয়ে যেতেছে না, কপি একটা মাঝে মাঝে ডিস্টার্ব করতে পারে। আচ্ছা, এখন এইটাকে আমি সিলেক্ট করতে যাচ্ছি। এখন এগুলা সিলেক্ট করার জন্য আমরা এইগুলা যদি ইউজ করি তাতে কোনো কাজ আসবে না, কারণ এটা হচ্ছে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সিলেকশন। ঠিক আছে, আমি চাচ্ছি এই আর্মটা পুরোটা পারফেক্টলি সিলেক্ট করতে। তাহলে এখানের মধ্যে আমি লেসো টুলও যদি ইউজ করি, তাও দেখবেন আপনার হাতটা এদিক সেদিক হলে চলে যেতে পারে। ঠিক আছে, সো এটার জন্য আমরা কি ইউজ করতে পারি, এর জন্য ইউজ করতে পারি আমরা এখানের মধ্যে পলিগনাল লেসো টুলের কাজ কি, ধরেন কোনো স্ট্রেট ফরওয়ার্ড কোনো একটা সিলেকশন আছে এরকম কোনো কিছু, তাইলে আমরা এটা দিয়ে সিলেক্ট করতে পারি, যেটা এটা দিয়ে হবে না, আমরা এটা দিয়েও কাজ করতে পারবো না। আমরা কাজ করতে পারি এখানের মধ্যে একটা আছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুলে গেলাম, যাওয়ার পর আমি একটু জুম ইন করে আমি জাস্ট শুধু যে কোনো একটা এইটার একটা লাস্ট বর্ডার এটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আপনার কাজ হচ্ছে গিয়ে ক্লিকটা ছেড়ে দেন। ক্লিক করার পর আর কোনো কিছু লাগবে না, যা শুধু এইটার এই পাশে দিয়ে আপনার কার্সরটা নিয়ে যান, তাইলে কি হবে, সে অটোমেটিক এইটার সাইডের দিক দিয়ে একটা ম্যাগনেটের মতো এটা সিলেকশন করে নিচ্ছে। এই ক্ষেত্রে আপনার অবজেক্টের সাথে ব্যাকগ্রাউন্ডটা একটু ডিফারেন্ট হতে হবে, আদারওয়াইজ যদি এই অবজেক্টের কালার আর ব্যাকগ্রাউন্ডের কালার যদি সেম থাকে তাহলে কিন্তু সে কাজ করবে না, কারণ আলটিমেটলি কাজটা করতেছে এখানে এআই, আমরা কোনো কাজ করতেছি না। এখানে আমরা যা শুধু এইভাবে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, মানে এখানে আসার পর একটা গুল সাইন আসছে, সাইন ক্লিক করলাম, তাহলে সিলেকশনটা হয়ে গেছে। বোঝা গেছে? এবং এই সিলেকশনের মধ্যেও কিন্তু কিছু এদিক সেদিক থাকতে পারে, এই জন্য একটু জুম করেন, জুম করে দেখেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে, যেমন এখানের মধ্যে কিছু অংশে চলে আসছে না, এক্সট্রা চলে আসছে, তাহলে এটাকে বাদ দিবেন কি দিয়ে, এখন লেসো টুল দিয়ে, কারণ এইটাই হচ্ছে কি আমাদের লাস্ট ভরসা, এটা দিয়েই কাজ করতে হবে। যেমন অল্টার ধরে এই অংশটা কি করতে হবে আমাদেরকে, মাইনাস করতে হবে। যেমন আমরা এতটুকু অংশ মাইনাস করে দিলাম, তারপরে অল্টার ধরে এই অংশটাকেও মাইনাস করে দিলাম। এরকম থাকবেই, কিছু অংশ থাকবেই। এই যে চলে আসছে। এখন একটা জিনিস খেয়াল করবেন, এটা আছে কোন লেয়ারে, ব্যাকগ্রাউন্ড লেয়ারে। একটু আগে আমরা ব্যাকগ্রাউন্ডে ডিফারেন্ট কালার দেওয়ার জন্য নতুন একটা লেয়ার নিছি, তারপরে কালার দিছি, তাই না? কিন্তু এখন কিন্তু এটা বর্তমানে ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যেই আছে। তাহলে এইটার কাজ কি, এখন যদি এইটার ব্যাকগ্রাউন্ড লেয়ারে যেহেতু আছে, এখানের মধ্যে আমি বলছি এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এটা কি কালার, ব্যাকগ্রাউন্ড কালার। কোনো কারণে যদি আপনি ছবিটা এখান থেকে সরায় ফেলেন, তাহলে কিন্তু এখন এই কালারটা দেখাবে। বুঝতে পারছেন আমার কথা? আগে যেটা ছিল এখানের মধ্যে, এটা ছিল ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে, অলরেডি হোয়াইট দেওয়া আছে, কোনো অবজেক্ট ছিল না। কিন্তু এইখানের মধ্যে একটা অবজেক্ট আছে এবং ব্যাকগ্রাউন্ড কালার এটা দেওয়া আছে, এর মানে এইটার পরিবর্তে কালার দেওয়া আছে এখানে এই কালারটা, যদি কোনো ছবি আমরা সরাসরি ওপেন করি। এখন আমরা একটু আগে যে সিলেকশনটা নিছি, এটা আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আবার নিয়ে আসছি, এবং এই সিলেকশনটাকে আমি কন্ট্রোল জে দিলাম, তাহলে এটা কি হইলো, এখন কপি হয়েছে। আমি যদি এটাকে হাইড করে দিই, ব্যাকগ্রাউন্ড যদি হাইড করে দিই, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু দেখাচ্ছে না, কোনো কালার দেখাচ্ছে না, না কোনো কিচ্ছু দেখাচ্ছে না। এইগুলোকে আমরা বলি পিক্সেল, বা এটা বলতে পারেন আমরা ট্রান্সপারেন্ট ভিউ, মানে এখানে কোনো কিছু নাই। বুঝা গেছে?
যদি কোনো কালার থাকে তাহলে থাকলে ওইটা থাকবে, বোঝা গেছে? এখন এটা কখন থাকবে, কিভাবে থাকবে আমি বুঝাই। যেমন ধরুন আমরা এটাকে কপি করলাম, কপি করার পর আমরা একটা কাজ করি, আমরা এখানে মধ্যে একটা টুল আছে ক্রপ টুল, ক্রপ টুল দিয়ে আমি এইটাকে একটু বড় করে দিই। যেমন ধরেন এইটাকে একটু এভাবে এদিক দিয়ে বড় করে দিলাম, ঠিক অর্ধেক বড় করে দিলাম। তাহলে অর্ধেক কীভাবে বড় হইতেছে সেটা দেখে মনে হইতেছে না, বুঝাইতেছে না? এই যে এই সাইডটা যদি আমরা মিলাই দিতে পারি তাইলেই তো বুঝাইতেছে। দেখেন আমি কিছু অংশ এক্সট্রা নিছি, এখন ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি কালার আসছে, গ্রিন কালারটা আসছে না? তাহলে এইটা আমি বুঝাতে চাচ্ছি, যদি আপনি এখানের মধ্যে কালারটা চেঞ্জ করে অন্য কোনো কালার দেন, যেমন ধরুন এই কালারটা দিলাম, তারপরে যদি আমি এটাকে এখানে এতটুকু নেই, তাহলে কালারটা চেঞ্জ হয়ে এখন এই কালারটা আসছে। এটা কিন্তু ট্রান্সপারেন্ট ভিউ না, এটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার ভিউ, বুঝা গেছে? এখন আমি এটাকে বড় করছি, এর কারণটা হচ্ছে গিয়ে এটা ছিল আমাদের আগের ব্যাকগ্রাউন্ড, তাই না? এখন আমরা একটা কাজ করি, এই লেয়ারটাকে সিলেক্ট করে মুভ টুল দিয়ে এই আমটাকে এখান থেকে ধরে এইখানে নিয়ে আসলাম। তাহলে এটা হচ্ছে গিয়ে বিফোর, এটা হচ্ছে গিয়ে আফটার। এইভাবে কাজ করতে পারবেন না? যা শুধু ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে আপনারা হোমওয়ার্কটা সাবমিট করবেন। ঠিক সেম আমরা যে লোগোটা আগে কাজ করছিলাম, আমি এটাকেই নিয়ে আসি, যেমন ধরেন এই যে ছবিগুলো, এগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে আমাদের ডিজাইনের স্বার্থে। যেমন এটাকে আমি নিয়ে আসি, বার্গারটা নিয়ে আসার পর এখন এটাকে সিলেক্ট করবেন। এখন এটাকে সিলেকশন করার জন্য কি ইউজ করা যায় বলেন তো? ম্যাগনেটিক, এর চেয়ে ইজি টুলস আছে, আমরা চলে যাই এখান থেকে। একটা আছে অবজেক্ট সিলেকশন, একটা আছে কুইক সিলেকশন, একটা আছে কি ম্যাজিক ওয়ান টুল। কুইক সিলেকশনের কাজ কি, কুইক সিলেকশনটা আগে দেখাই। কুইক সিলেকশনের কাজ হচ্ছে কি, আমরা যে কুইক সিলেকশনে গেছি একটা গোল একটা সাইন আসছে, তাই না? এই হচ্ছে তার সিলেকশনের এরিয়া। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই এরিয়াটা কী করছে, সে সিলেক্ট করছে। আপনি যদি এখান থেকে এখন বাড়ায় দেন তাহলে আস্তে আস্তে বাড়তেছে। কতটুকু বাড়তেছে, যে এখানের মধ্যে যে জায়গায় ক্লিক করছেন এটার মতো আরও যতগুলো কালার পাচ্ছে ওইগুলোকে কী করতেছে, সে সিলেক্ট করতেছে। এইভাবে আমরা সিলেক্ট করে নিই। যেমন এখান থেকে আমরা সিলেক্ট করলাম, এই অংশটাকে সিলেক্ট করলাম, এই যে আমি আর কোনো কিছু ক্লিক করি না, যা শুধু ক্লিক করে আমি ড্র্যাগ করতেছি, আর কিচ্ছু না। ইজি না? তাহলে আগেরটা আর ইউজ করবেন না আপনারা? আগে যদি এটা দেখাই দিতাম তাহলে আগেরটা, এইটা যখন দেখাইতাম তখন বলতে স্যার এটা বাদ দেন, ঠিক আছে? তো আস্তে আস্তে ইজি হোক। এখন এটা গেল, এখন এর চেয়েও ইজি টুলস আছে, এর চেয়েও ইজি টুলস আছে। এখন ধরেন কিছু অংশ ধরেন আপনি এক্সট্রা সিলেক্ট করে ফেলছেন, ঠিক আছে? এখন এই অংশটা কি করবেন, মাইনাস করতে হবে। কন্ট্রোল ডি দিলে তো সব চলে যাবে, ডিসিলেক্ট হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি এই অংশটা কি করব, মাইনাস করব। তাহলে মাইনাস করার জন্য দেখেন অলরেডি কিন্তু এইখানে আছে প্লাস সাইন, এইটাকে যা শুধু মাইনাস বানাইতে পারলেই হয়ে যাবে। তাহলে অল্টার ধরলে কি হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল। এখন আমি এটাকে মাইনাস করতেছি, এরিয়াটা একটু কম নিচ্ছে। আপনি চাচ্ছেন এই এরিয়াটাকে একটু বড় করবেন, তাহলে অল্টার ধরেন, রাইট ক্লিক করেন, ডান দিক দিয়ে নেন বড় হইতেছে, বাম দিক দিয়ে নিলে ছোট হইতেছে। আমি ডান দিক দিয়ে নিয়ে একটু বড় করলাম, তারপর অল্টার ধরে এটাকে আমি ঠিক করে দিলাম, এদিক দিয়েও ঠিক করে দিলাম, এই যে একটু হালকা ঠিক করে দিলাম, হয়ে গেল। এখন দিলাম কন্ট্রোল যে, নতুন একটা লেয়ারে আসলো। আগে নিয়েছিলাম আমরা সাইডের দিক দিয়ে বড় করছিলাম, এখন আমরা এটাকে একটা কাজ করি, নিচের দিক দিয়ে আমরা হাফ ওয়ে বড় করলাম। নিচে একটা কালার আসছে, যে কালারটা ব্যাকগ্রাউন্ডে আছে, উপরের লেয়ারটা সিলেক্ট করলাম। এটাকে নিয়ে আমরা যেটা সিলেক্ট করে আমরা কপি করে রাখছিলাম, এটাকে আমরা নিচে নিয়ে আসলাম, তাহলে আমাদের এটা আলাদা হয়ে গেছে। কিন্তু এখানে এক্সট্রা একটা অংশ রয়ে গেছে, এটা থাক, সমস্যা না, এটা আবার ঠিক করে দিব। তারপরে হচ্ছে কি আরও ডিফারেন্ট ওয়েতে কীভাবে সিলেক্ট করতে পারেন, যেমন এখানে একটা আছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি, ম্যাজিক ওয়ান টুলে গেলাম, যাওয়ার পর আমি যখন ক্লিক করতেছি, এই যে কালারটা পাইছে ওই রকম কালারের সাথে আরও যতগুলো কালারের আশেপাশে মিলতেছে সবগুলোকে কী করতেছে, সে সিলেক্ট করতেছে। এখানের মধ্যে ম্যাজিক ওয়ান টুলটা কাজ করে টলারেন্সের উপর নির্ভর করে। টলারেন্সটা কি, টলারেন্স হচ্ছে গিয়ে যেমন এইখানের মধ্যে আছে একটা কালার, বা এইখানের মধ্যে একটা ইয়েলো কালার আছে। এখন ইয়েলো কালারের সাথে 32% কালারও যেগুলো মিলে, বা 30% কালারও যা মিলে, এখানে দেওয়া আছে কি 32, মানে 32% কালার মিললে ওইটাও কি করে ফেলবে, সে সিলেক্ট করে ফেলবে, ঠিক আছে? যেমন যেমন ধরেন আমরা এখানের মধ্যে বা এইখানের মধ্যে এইটা আমরা নেই, এটাকে আমি কন্ট্রোল জেড দিয়ে একটু আগের জায়গায় ফিরে যাই, এইটাকে নিলাম। নেওয়ার পর এখানে দেখেন আমাদের এই কালারটা কি ব্ল্যাক কালার আছে। ব্ল্যাক কালারটা আমাদের যদি আমরা এই
ওই এটা লোগোটা সিলেক্ট করতে চাই, তাহলে আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে খুব ইজিলি সিলেক্ট করতে পারি। যেমন ম্যাজিক ওয়ান টুল নিলাম, এখানে ক্লিক করলাম, তাহলে সব ব্ল্যাক কালার সে একসাথে সিলেক্ট করে ফেলছে। এটা হচ্ছে সলিড কালারের কোনো ডিজাইন যদি থাকে তাহলে আপনি এইভাবে নিতে পারেন। টলারেন্স এখানে 32 আছে, 100 থাকলে কোনো সমস্যা নেই, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটাই একেবারে ডিফারেন্ট, কোনোভাবেই সেইটা সিলেক্ট করবে না। কিন্তু ধরেন আমি এখানের মধ্যে একটা কালার নিলাম, যেমন এখানের মধ্যে একটা কালার নিলাম একটু ডার্ক, নিয়ে আমি এখান থেকে কালারটা এখানে অ্যাপ্লাই করলাম। এখন আমি যদি ম্যাজিক ওয়ান টুল এখানে সিলেক্ট করি, এইটা আর সিলেক্ট হইতেছে না। আমি এখান থেকে টলারেন্স দিয়ে দিলাম 100, 195 না ধরেন, এই 90-র কাছাকাছি সিলেক্ট করলাম, তাও হচ্ছে না। যদি আমরা এখান থেকে 100 দিয়ে দিই, এখন হচ্ছে না, মাঝে মাঝে এমন ঝামেলা করে। আচ্ছা এখানে দেখি দেখা যায় কিনা। যেমন এখানে এখন 102 দেওয়া আছে, আমি যেখানে ক্লিক করি তাহলে দেখেন কতগুলো সিলেক্ট করতেছে। এই কালার সাথে মোটামুটি যেগুলো সিমিলার পাচ্ছে সব কি করে ফেলতেছে, সিলেক্ট করে ফেলতেছে। আমি বলবো তার সম্ভাবনাটাকে আমি কমায় দিব, কমায় দিয়ে আমি বললাম যে 19-20% যেগুলো মিলে এগুলা সিলেক্ট করবো, আর বেশি সিলেক্ট করার প্রয়োজন নেই। তাহলে এই যে মোটামুটি যেগুলো মিলতেছে এগুলো সে সিলেক্ট করতেছে। তাহলে এইটা আপাতত আমাদের এটা দিয়ে হচ্ছে না, কারণ আমাদের এই যে ম্যাজিক ওয়ান টুলটা আছে এটা দিয়ে কাজ করতে হলে ব্যাকগ্রাউন্ডটা হতে হবে কি সলিড কালার, অথবা ডিজাইনটা হতে হবে সলিড কালার। যেমন ধরেন আমরা একটা লোগো নিয়ে আসি, যেমন খুবই একটা কমপ্লেক্স একটা লোগো, যেমন ধরেন এইটার সিলেকশনটা আমাদের জন্য কষ্ট করা হয়ে যাবে না সিলেক্ট করা, কিন্তু এইটা সিলেক্ট করা খুবই ইজি। যদি আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ফেলতে পারি তাহলে তো হয়ে যায়। যেমন আমি এটাকে সেভ দিলাম, প্রথমত সেভ দিয়ে আমরা এটাকে নিয়ে আসি, নতুন একটা ডকুমেন্ট ওপেন করলাম। দেন আমরা এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে এখন চাইলে এইটাও সিলেক্ট করতে পারেন, কারণ সবগুলা কালার কি আছে সেম আছে। এখানে ক্লিক করলাম, শিফট ধরে এটাও ক্লিক করলাম, শিফট ধরে এটাও ক্লিক করলাম, এটাও ক্লিক করলাম, সেম হয়ে গেছে। এখন এরকম হতে পারে এইটার কালার একটা, এইটার কালার একটা, ডিফারেন্ট কালারও তো হতে পারে না? তাইলে আপনি এইগুলোকে সিলেক্ট করতে গেলে ঝামেলায় পড়তে পারেন। এই ক্ষেত্রে আমরা সরাসরি সিলেক্ট করে ফেলবো ব্যাকগ্রাউন্ড, কারণ ব্যাকগ্রাউন্ডের কালারটা কি আছে হোয়াইট আছে, কিন্তু আমার আলটিমেট উদ্দেশ্য তো ব্যাকগ্রাউন্ড না, উদ্দেশ্য হচ্ছে কি এইটা। এখন আমি কি করবো, সিলেকশনটাকে ঘুরাই ফেলবো, যেটা ছিল আগের সিলেকশন ওইটাকে রিভার্স করে ফেলবো। তাহলে সিলেকশন রিভার্স করার শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল শিফট আই দিলাম, তাহলে সিলেকশন কি হয়ে গেল রিভার্স হয়ে গেছে। এখন যদি আমি কন্ট্রোল জে দেই তাহলে নতুন একটা কপি হয়ে যাবে। এই যে এখন আবার ঝামেলা শুরু করে দিছে, এখন আবার কপি হচ্ছে না, এগুলা করে কেন? আচ্ছা নতুন লেয়ার নিতে হবে। আচ্ছা এটা বুঝছেন তো আপনারা, এই যে আজকে পিসিতে ঝামেলা করতেছে, কিছু করার নাই, আমি যেভাবে বলতেছি ওইভাবে ট্রাই করলে আপনাদের হয়ে যাবে। আচ্ছা তারপরে আসি আমরা, এখানের মধ্যে আরেকটা টুল বাকি আছে, কি আছে অবজেক্ট সিলেকশন টুল। এইটা যদি এইখানে ক্লিক করার পর দেখেন একটা আছে সিলেক্ট সাবজেক্ট, একটা আছে সিলেক্ট অ্যান্ড মাস্ক। আমরা সিলেক্ট অ্যান্ড মাস্ক আজকে কাজ করবো না, কারণ মাস্ক নিয়ে পুরো একটা ক্লাসই আছে। আমরা যা শুরু দিব কি এখানে সিলেক্ট সাবজেক্ট, একটু অপেক্ষা করতে হবে। কি হয়ে গেল, কোনো কাজ করা লাগছে? কোনো কাজ করা লাগে নাই। তাহলে দেখেন আস্তে আস্তে কি হয়ে গেল, আরো ইজি হয়ে গেল না? কিন্তু সাবজেক্ট কিন্তু সবসময় ভালো সিলেক্ট করবে এটা কোনো গ্যারান্টি নেই। যেমন ধরেন এখানে একটা আমরা নিয়েছিলাম এইটাকে আমরা যদি সিলেক্ট করি, এই অবজেক্ট সিলেকশনে গেলাম, যাওয়ার পর অবজেক্ট সিলেকশনটাকে সিলেক্ট করতে হবে, দেন লেয়ারটাকে সিলেক্ট করি, এটাকে ডিলিট করে দিলাম, এটাকে সিলেক্ট করলাম, তার দেন দিয়ে দিলাম সিলেক্ট সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। বুঝা গেছে? তাহলে আস্তে আস্তে ইজি হয়ে যেতেছে। এর চেয়ে ইজি আর কিছু লাগবে? এর চেয়ে ইজি টু লাগবে, তারপরেও লাগবে? কি বলেন? এর চেয়ে ইজি টুলস আর নাই স্যার, এখানে যা শুধু এটা ক্লিক করবেন তাইলে হয়ে যাবে। এখন এখানে সিলেক্ট সাবজেক্ট দিয়েছেন, ঠিক আছে। এখন হতে পারে এখানে আমার দেওয়া আছে 3টা বা 4টা, তাহলে আপনি চাচ্ছেন যে কোনো একটা সিলেক্ট করবেন, তাইলে কি করবেন? তাইলে আমরা একটা এরকম কোনো ছবি নিয়ে আসি, দেখি আছে কিনা। ফ্রুটস না নিয়ে এসে আমরা এখান থেকে যেমন ধরেন এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে?
এটা দেখাইতে হবে, না হলে আপনারা কাজ করবেন না, এগুলো করতে হবে। এটার জন্য আমাদেরকে প্রথমত আমরা ইউজ করতে পারি সিলেক্ট সাবজেক্ট দিলে। এখানে সাবজেক্টের অভাব নাই, কোনটা সিলেক্ট করবে বলা যাচ্ছে না, কারণ এই কাজটা আমরা করতেছি না, এই ফটোশপ করতেছে। ফটোশপ এখন সে জানে কোনটাকে সাবজেক্ট ধরবে, আমরা একটু দেখি কোনগুলো সিলেক্ট করে। এই যে এতটুকু সিলেক্ট করছে, তাও ভালোই সিলেক্ট করছে, খারাপ করে নাই, ঠিক আছে। এখন আমাদের বাকি কাজগুলো আমরা নিজে করে নিতে পারি। যেমন ধরেন আমরা এখান থেকে ইউজ করতে পারি কুইক সিলেকশন টুল ইউজ করে। যেমন এখান থেকে এগুলো সে ঠিকঠাক করছে, কিন্তু এই অংশটাকে সে বাদ দিয়ে দিছে, তাই না। এই অংশটা আমাদের প্লাস করতে হবে। আমি একটু ছোটো করে দিলাম এটাকে, আর এই অংশটাকে এভাবে ক্লিক করে দিয়ে দিলাম, কিন্তু এই ভিতর অংশটা চলে আসতেছে। কারণ হচ্ছে গিয়ে এই কালারের সাথে এই কালারটা মোটামুটি কি সিমিলার, এই জন্য আমরা আর একটু ছোটো করে তারপরে যদি আমরা ক্লিক করে ড্র করি তাইলে আর সমস্যাটা হবে না। এই যে তারপরে হচ্ছে গিয়ে এই অংশটা কী করতে হবে, আমাদেরকে মাইনাস করতে হবে, এবং এইখানে আমাদের প্লাস করতে হবে। এখানে মধ্যে আমরা প্লাস করে দিই, এইটাকে আমরা প্লাস করে দিলাম এতটুকু পর্যন্ত প্লাস, তারপরে এই অংশটা হবে মাইনাস, তাহলে এখানে মাইনাস দিয়ে দিলাম। মাইনাস দিয়ে এই অংশটাকে এভাবে নিয়ে আসলাম, এটা হবে প্লাস। তারপরে যদি দেখি এইটাও প্লাসের মধ্যেই পড়বে, এই অংশ মাইনাস আছে, এখানে একটু মাইনাস করে দিই। এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ বা এই কাজগুলোর ক্ষেত্রে ছবির কোয়ালিটি হতে হবে হাই কোয়ালিটি, আদারওয়াইজ আপনি ভালো সিলেকশন করতে পারবেন না, কারণ সিলেকশনটা হচ্ছে পিক্সেল প্লাস কালারের কোয়ালিটির উপর নির্ভর করে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা দিয়ে দিলাম কন্ট্রোল জে। দেন আমরা যদি এখান থেকে ক্রপ টুল দিয়ে এটাকে বড় করে দিই এবং এই উপরের লেয়ারটাকে আমরা মুভ করে নিয়ে আসি, বুঝে গেছে। তাহলে এইটা গেল। তারপরে হচ্ছে কি আমরা চাচ্ছি নির্দিষ্ট একটা অবজেক্ট এইটা দিয়ে সিলেক্ট করবো, যেমন অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমি চাচ্ছি যা শুধু এই আমটা যাতে সে সিলেক্ট করে। তাহলে আমরা কি করলাম, এই সিলেক্ট সাবজেক্টে গিয়ে এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলে গিয়ে যা শুধু এইটাকে সিলেক্ট করে দিলাম। আর একটু অপেক্ষা করেন, সবগুলো সিলেক্ট করছে, আর এটা কত সময় এই যে হয়ে গেছে না, এইভাবে সিলেক্ট করতে পারেন। যদি মনে করেন আরেকটা এটার সাথে আরেকটা অ্যাড করবেন, তাহলে আরেকটা অ্যাড করতে যাচ্ছেন, তাহলে শিফট ধরে আরেকটা অ্যাড করলাম এখান থেকে, তাহলে এটার সাথে এটাও অ্যাড হয়ে গেল। এইটা মাইনাস করতে যাচ্ছেন, অল্টার ধরে এটাকে মাইনাস করে দেন, তাহলে একটু অপেক্ষা করেন, এটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। তাহলে সিলেকশন ইজি, পারা যাবে। আচ্ছা এইটা গেল। তারপরে হচ্ছে গিয়ে আমরা কালার কীভাবে অ্যাপ্লাই করি বলছি তো, ম্যাজিক ওয়ান টুল, কুইক সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন টুল, এগুলো বুঝছি। এখানে আমাদের ম্যাগনেটিক, পলিগন, লেসো টুল, এগুলো আমরা বুঝে ফেলছি। আর কি বাকি আছে এখানে দেখি, এগুলো ক্লিয়ার তো, আপনারা পারবেন তো? আমিনুল ইসলাম কনফিউজড কেন? আমি জানি পুরো ক্লাসে আপনি কনফিউজ, এখন বলুন কেন? কেন, কোন কি বুঝছেন না? ঘুরে ফিরে লেয়ারে চলে আসতেন আপনাদের কোনো সমস্যা? আচ্ছা বুঝে যাবেন, আপনি বাসায় গিয়ে 5-6 বার ভিডিও দেখেন। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে এখানে, আচ্ছা এটা গেল, ডিফারেন্ট কোনো কাজ করি। আচ্ছা আরেকটা জিনিস বাকি আছে, আমরা আর্টবোর্ড নিয়ে কেন কাজ করি এটা দেখানো হয় নাই। এখন নিলাম এখানে আমাদের আর্টবোর্ড, তারপর ক্রিয়েট করলাম। এখন দেখেন আমরা যখন কাজ করছি, যেমন এখানে মধ্যে আপনি যদি কোনো কারণে করতে চান, যেমন ব্যাকের কাজ, ফ্রন্টের কাজ, যেমন বিজনেস কার্ডের ব্যাক সাইড, ফ্রন্ট কার্ডের সাইডের জন্য কয়টা আর্টবোর্ড নিয়েছিলাম আমরা? 2টা নিয়েছিলাম না? কিন্তু এখানে যখন আমি ডকুমেন্ট ক্রিয়েট করতেছি, এখানে আর্টবোর্ড নিলাম ঠিকই, কিন্তু 2টা-3টা নেওয়ার কোনো সিস্টেম আছে না, যা শুধু বলে দিচ্ছে আর্টবোর্ড। আলটিমেটলি এইটাও নিচ্ছি আমি আর্টবোর্ড দিয়ে, কিন্তু দেখে তেমন একটা ডিফারেন্ট আসতেছে না, যা শুধু লেখা আছে এখানে কি আর্টবোর্ড, আর কোনো ডিফারেন্ট নাই। কারণ আরেকটা জিনিস আছে, আর্টবোর্ড নেওয়ার কারণে আপনি ডিফারেন্ট আরও কয়েকটা আর্টবোর্ড নিতে পারবেন। কীভাবে নিতে পারবেন? যেমন আমরা এখানে আর্টবোর্ড তুলে গেলাম, যাওয়ার পর এই আর্টবোর্ড যেটা আছে এখানে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানের মধ্যে 4 দিক দিয়ে প্লাস সাইন আসছে, আপনি যে দিক দিয়ে ক্লিক করবেন ওই দিক দিয়ে নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। যেমন এখানে ক্লিক করলাম, এই দিক দিয়ে একটা আর্টবোর্ড হয়েছে। যদি মনে করেন আপনি ডান সাইডে নেবেন, তাহলে ডান সাইডে আরেকটা আর্টবোর্ড নিতে চান, এখানে ক্লিক করেন, নতুন একটা আর্টবোর্ড হয়েছে। এইভাবে আপনি যতগুলো ইচ্ছা আর্টবোর্ড
নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে কি আর্টবোর্ড নেওয়ার কারণ। এবং এখানের মধ্যে আমরা কীভাবে বিজনেস কার্ড, ফ্লায়ার, এগুলোর জন্য ব্লিড, যেমন আমরা ডকুমেন্ট ক্রিয়েট করার সময় কোনো ব্লিডের অপশন আছে এখানে নাই, ব্লিডের কোনো অপশনই নাই এখানে, আপনাদেরকে ম্যানুয়ালি ব্লিড নিতে হবে। সো এটার জন্য আমি একটু পরে দেখাইছি কীভাবে ম্যানুয়ালি ব্লিড নিব। আচ্ছা, এখন প্রথমত আপনাদের হোমওয়ার্কগুলো আগে লিখে নেন, কী কী হোমওয়ার্ক। ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন 30টা, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আপনি বলতেছেন কেন? 30টা ব্যাকগ্রাউন্ড রিমুভ, এবং 30টা ব্যাকগ্রাউন্ড কিসের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন? লগো, বার্গার, ফ্রুটস, ভেজিটেবলস, চেয়ার টেবিল, তারপর হচ্ছে ডেস্কটপ কম্পিউটার সেট। কয়টা হয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে 5টার জন্য 6টা করে ডিজাইন করলে হয়ে যাবে, 30টা হয়ে যাবে। তারপর ডেস্কটপ কম্পিউটার, এগুলোই কাজ করেন। এগুলো কাজ করলেই আপনাদের নেক্সট ক্লাসটা আরও ইজি হয়ে যাবে। কারণ এই সামনের ক্লাস এবং আজকের ক্লাস দুইটা মিলাই আমরা নন ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করতে হবে। এগুলো হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়ে। কেন বলতেছি ডিস্ট্রাকটিভ ওয়ে? একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। যেমন ধরেন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট সাবজেক্ট দিলাম, একটু খেয়াল করবেন সবাই, কন্ট্রোল জে দিলাম। তারপরে যখন এটাকে আমি একটা নতুন একটা ইয়েতে নিয়ে যাচ্ছি, হ্যাঁ সেভ করতেছি, আমি এখন এটাই সেভ করতেছি। এই যে এইটা নিয়ে আসলাম এখানে, ঠিক আছে? নিয়ে আসার পর দেখেন এই ছবির এই অংশটাকে আমরা রাখছি, আর বাকি অংশ কি করে দিছি? কেটে দিছি আমরা, তাই না? তাইলে আলটিমেটলি কি ছবির কোয়ালিটি ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে না? আমরা এই জিনিসগুলা যা শুধু আজকেই কাজ করতেছি, সামনে গিয়ে আমরা এইভাবে কাজ করব না, আপাতত এইভাবেই কাজ করতে হবে। এখন এটা সেভ করবেন, ফাইলে যান, তারপরে এক্সপোর্ট এস, তারপরে জেপিজিতে সেভ করে দিবেন। এখানে আমাদের এই যে জেপিজি যেটা আছে এটাতে এক্সপোর্ট দিন, তারপরে নির্দিষ্ট একটা জায়গায় রেখে দিন। এই যে এখানে সেভ করে দিলাম, এটাকে আমি একটু এই যে এইভাবে আপনার হোমওয়ার্ক দিবেন, 30টা একসাথে দিয়ে দিবেন, তাইলেই হবে। কন্টেস্টের জন্য যে লোগো ডিজাইন করেন এগুলো এখনও কোয়ালিটিফুল হয় নাই, ঠিক আছে? আর একটু ভালো করে তারপরে রেজিস্টার দিতে পারবেন, এখন না। যদি মনে করেন ভালো হয়েছে তাহলে দিতে পারেন, কিন্তু নামটা চেঞ্জ করে দিবেন। যখন ধরেন আপনি একটা পিক্সেলসের জন্য একটা লোগো বানাইছেন, তাহলে পি লিখছেন এখানে, ঠিক আছে, বা পি দিয়ে একটা আইকন বানাইছেন, নামও পিক্সেলসটা রাখার প্রয়োজন নাই, পি দিয়ে অন্য কোনো কিছু বানানোর চেষ্টা করেন, বুঝা গেছে? তাইলেই হবে। তাদের টাকা নিয়ে যাচ্ছে, ঠিক আছে? জি স্যার, প্রিমিয়াম চালাইতে এখন হয়তো ধরেন এই ইলাস্ট্রেটর না উইন্ডোজ, ওটা কোনটা? ফটোশপ হচ্ছে গিয়ে $100 ইয়ারলি, ঠিক আছে? আমি মিনিমামটা বলছি, যে ম্যাক্সিমাম আর বেশি আছে। যত বেশি ম্যাক্সিমাম নেবেন তত বেশি অ্যাডভান্স টুলস দেওয়া হবে, এরকম। অবজেকশন করে না, প্লাস আমরা কোম্পানিকে মেসেজও দেওয়া হয়েছে টাইমসের পক্ষ থেকে, ঠিক আছে, যে আমাদেরকে কোনো ব্যবস্থা করে দেওয়া যায় কিনা আমরা যাতে সব স্টুডেন্টদেরকে প্রিমিয়াম প্রোভাইড করতে পারি। কিন্তু তাদের এই সিস্টেম নাই। এখন যদি সবাইকে $50 করে যদি দেওয়া হয়, তাইলে সবার পক্ষে এটা অ্যাফোর্ড করা সম্ভব না, বুঝা গেছে? আর আমাদের পক্ষে এটা অ্যাফোর্ড করা সম্ভব না যে সবাইকে প্রিমিয়াম ভার্সন দেওয়া। সো তারাও বলতেছে যে সবাই ক্র্যাক ভার্সন ইউজ করতেছে, আপনারাও ইউজ করেন, তাতে আমাদের কোনো সমস্যা নাই,
বুঝা গেছে? কারণ এই ক্র্যাক ইউজ করেই তাদের মার্কেটিংটা হচ্ছে। একটা সময় অনেকেই আবার প্রিমিয়ামের দিকে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা চলে আসি এখানের মধ্যে যে ক্রপ টুলটা ইউজ করছি, এটা কিন্তু আমরা এর আগেও একবার ইউজ করছিলাম, মনে আছে? কখন ইউজ করছিলাম? কেন ইলাস্ট্রেটররা এটা ইউজ করবেন কেন? ফটোশপে এখানের মধ্যে এটা আমরা বিজনেস কার্ড ঠিক করার জন্য, তাই না, ইউজ করছি পার্সপেক্টিভটা। এখানের মধ্যে এই যে ক্রপ টুলটা এবং পার্সপেক্টিভটা, এগুলা দিয়ে আমরা কি কাজ করে থাকি সাধারণত? আমরা প্রথমত পার্সপেক্টিভটা ইউজ করে থাকি যে একটা বাঁকা বা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলের ছবিকে সোজা করার জন্য। আর এই ক্রপ টুলটা দিয়ে আমরা আরও কিছু কাজ করতে পারি। যেমন ধরেন একটা ল্যান্ডস্কেপ ইমেজ আমি ডাউনলোড যদি করি, আমরা অনেক সময় কি করি, ল্যান্ডস্কেপ ইমেজ বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলো ফেসবুক কভারে রাখি না? অনেকেই রাখি। সো এইটা কিন্তু ফেসবুক কভারের সাইজে থাকে না, তারপর আমরা ফোর্সলি এটাকে ফেসবুক কভারের সাইজে রাখতেছি। যদি মনে করেন আমরা এরকম একটা ছবি আপনার কাছে ভালো লাগছে, যেমন একটা ল্যান্ডস্কেপ নিয়ে আসি, ফটোগ্রাফি নিয়ে আসলাম, দেন এখান থেকে ধরেন আপনি একটা ছবি রাখতে যাচ্ছেন আপনার ফেসবুক কভারে, তাই আমরা এটাকে ক্রপ করে নিব এবং ফেসবুক কভারের সাইজ অনুযায়ী আমরা এটাকে ক্রপ করতে হবে। যেমন ধরেন আমরা ভালো ছবি নিয়ে আসতে হবে, এটাকে নিয়ে আসলাম, ফটোশপে এটাকে এখানে ওপেন করলাম। ওপেন করার পর ক্রপ টুলে যাওয়ার পর আমাদেরকে জানতে হবে আবার আগে এই রেশিওর মধ্যে কি কাজ। আপনি এখানে উইডথ দিতে পারবেন, এখানে দিতে পারবেন হাইট। আমরা জানি ফেসবুক কভারের সাইজ হচ্ছে কি 851, আর এখানে হচ্ছে গিয়ে 315, ঠিক আছে? এ হচ্ছে ফেসবুক কভারের একটা রেশিও। এখন আপনি ছবিটাকে অ্যাডজাস্ট করেন যে কোন জায়গায় ছবিটা রাখবেন, ঠিক আছে? আর যদি মনে করেন আপনি ক্রপ টুলটাকে একটু রেশিও অনুযায়ী শিফট ধরে বড় ছোটো করেন, তাইলে রেশিওটা ঠিকঠাক থাকবে। এই রেশিও হচ্ছে কি ফেসবুক কভারের রেশিও, ঠিক আছে? এবং এই রেশিও অনুযায়ী আপনি যদি এভাবে রাখেন এবং এটাকে যদি আপনি অ্যাডজাস্ট করে দেন, যেমন ধরুন আপনি ছবিটা এতটুকু পর্যন্ত রাখতে যাচ্ছেন, ওকে দিয়ে দেন, চলে আসছে, বুঝা গেছে? এখন দেখেন আমি যখন ক্রপ করতেছি, এখানে আরেকটা বিষয়, এটাকে যখন এভাবে দিতেছি, 3টা লাইন দেখাইতেছে, এই একটা দুইটা, এখানে একটা, এখানে একটা, 2টা লাইন দেখাইতেছে। এইটাকে আমরা বলি রুলস অফ থার্ড। কি বলি? রুলস অফ থার্ড। আমি যদি আপনাদেরকে বলি আমার একটা ছবি তুলে দেন, আপনারা কি করবেন? আমাকে একেবারে মাঝখানে রেখে সুন্দর একটা ছবি তুলে দিবেন, তাই না? এইভাবেই তো আমরা ছবি তুলি, তাই না? কিন্তু একজন ক্যামেরাম্যানকে, একজন প্রফেশনাল ক্যামেরাম্যানকে যদি দেওয়া হয় ছবি তোলার জন্য, দেখবেন সে হয়তো আপনাকে যে কোনো একটা সাইডে রাখছে, সে আপনাকে সরাসরি একেবারে মাঝখানে রাখে নাই। যারা প্রফেশনাল, এরকম না যে আপনি এই ইয়েতে গেছেন, এখানের মধ্যে একটা নতুন একটা ইয়ে হয়েছে না, কি বলে, হ্যাঁ শিশু পার্কের এখানে অনেকে ক্যামেরা নিয়ে ঘুরতেছে, তাদের কাছে গেলে আবার তারা এই প্রফেশনাল না, তারা, ঠিক আছে? এখানের মধ্যে রুলস অফ থার্ড ইউজ করে যারা খুব ভালো প্রফেশনাল বা স্টাডি করছে ফটোগ্রাফি নিয়ে, তারা এগুলো নিয়ে কাজ করে। যেমন রুলস অফ থার্ড নিয়ে যদি আমি এখানে দেখাই, এগুলো নিয়ে আবার পাবেন আপনারা সামনে মাস্টার ডিজাইনে কথা হবে এগুলো নিয়ে, রুলস অফ থার্ড নিয়ে। রুলস অফ থার্ড নিয়ে আমরা ডিজাইনও করি। যেমন রুলস অফ থার্ডের মধ্যে দেখেন কি করতেছে, এই যে ইমেজটা দেখেন, এখানের মধ্যে কি আছে, এই একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, এরকম অনেক ক্যামেরাতেই দেখবেন এরকম গ্রিড ভিউ দিয়ে ছবি তোলা যায়। আগে থেকে গ্রিড দেওয়া থাকে, আপনি এখন ছবি তুলবেন, ডিএসএলআর ক্যামেরাতে এরকম থাকে। এই গ্রিডের মানে কি? এই হচ্ছে গিয়ে যদি দেখি, আপনি ধরেন এখানের মধ্যে ট্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে ট্যাঙ্কর পয়েন্ট, এখানে ট্যাঙ্কর পয়েন্ট, এখানে ট্যাঙ্কর পয়েন্ট, এইখানের মধ্যে এটাকে ধরতে পারেন এ, এটা বি, এটা সি, এটা ডি, এবং এ বি সি ডির মতো এইটার গুরুত্বটাও এরকম, এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা কম গুরুত্বপূর্ণ, এরকমভাবে আসতেছে, ঠিক আছে? এখন এইগুলোর কাজ কি? এখানের মধ্যে 4টা যে পয়েন্ট আছে, এই পয়েন্টের মধ্যে আপনি যদি মেইন সাবজেক্টটা রাখেন, তাহলে ছবিটা সুন্দর হয়। 4টা পয়েন্টের মধ্যে, 4টা পয়েন্ট বলতে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই 4টা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট যদি কাভার করে, একেবারে যে সরাসরি কাভার করতে হবে এরকম না, ধরেন এই পয়েন্টের আশেপাশে যদি সাবজেক্টটা রাখেন, তাইলে কিন্তু ছবিটা দেখতে ভালো দেখায়। যেমন ধরেন এইখানের মধ্যে আরও কিছু ছবি আছে, যেমন ধরেন এখানের মধ্যে এই একটা আছে, এইটাও কি সাবজেক্টটা কোথায় রাখা হয়েছে? এই পয়েন্টটার মধ্যে রাখা হয়েছে না? তাহলে দেখেন ফুল ভিউটা অনেক ভালো দেখাইতেছে। এরকম রুলস অফ থার্ড অনুযায়ী আপনি যে কোনো ছবি তুলেন বা যে কোনো ডিজাইন করেন, তাহলে ডিজাইনের মধ্যে রুলস অফ থার্ড ইউজ করা যায়। যেমন আমরা এই ডিজাইনের মধ্যে ছবি ইউজ করি না, ছবি ইউজ করি অথবা টাইটেল ইউজ করি, তাহলে আমাদের মেইন ফোকাস পয়েন্ট থাকে ছবি অথবা টাইটেল। তাহলে টাইটেলটা যদি আপনি এই যে কোনো একটা পয়েন্টের কাছাকাছি রাখতেন, তাইলে কিন্তু ডিজাইনটা বেশি ভালো দেখাইতো, বুঝা গেছে? কারণ আমাদের
যে আমরা যদি এটাকে একটা চোখ হিসেবে ধরি, তাইলে ধরেন আপনার বাম চোখ আর ডান চোখ এদিক দিয়ে আছে, আপনি সবসময় যে কোনো এক সাইডে থেকে শুরু করতে পছন্দ করবেন, বা যে কোনো এক সাইড থেকে দেখা শুরু করতে পছন্দ করবেন। এই জিনিসটা হচ্ছে আমাদের মানে হিউম্যান সাইকোলজি থেকে এটা পাওয়া যায়, যে এই যে ছবিগুলো যদি দেখেন, তাহলে আপনি এইভাবে যে কোনো একটা ছবি এইভাবে রাখতে পারেন বা কাজ করতে পারেন। রুলস অফ থার্ডের আরও বিভিন্ন ধরনের ভিডিও আছে, এগুলো যদি দেখেন তাইলে আর একটু ক্লিয়ার হয়ে যেতে পারে। এখানে আমাদের যেগুলো ছবি আছে, এই যে এটা যেটা আছে, এটাও রুলস অফ থার্ডের মধ্যেই পড়ে। একটু এই মেইন সাবজেক্ট তো এইটা, তাই না? তাহলে এটাকে চাইলে কি কোথায় রাখা যেত? মাঝখানে রাখা যেত না, কিন্তু এটা রাখা হয়েছে একটা সাইড দিয়ে, ঠিক আছে? সো এরকম যদি আপনারা ছবি তুলেন, তাইলে দেখবেন অনেকটা বেটার ছবি তুলতে পারবেন। কিন্তু এখন যদি যারা বুঝে না, তাদের ছবি যদি এভাবে তুলে দেন, তাহলে কিন্তু আবার ঝামেলা পড়বেন, যে আমি বললাম আমার ছবি তোলার জন্য, তুমি কার ছবি তুলতেছো, ঠিক আছে? এই যে এইখানের মধ্যে এই ছবিগুলো, এইগুলো কিন্তু পিক্সেলের ছবি, একটু ভালো করে খেয়াল করেন। এই পিক্সেলের ছবিগুলো কিন্তু এখানে আমাদের মেইন সাবজেক্ট কোনটা? এইটা না? তাহলে রুলস অফ থার্ডের সাথে একটু মিলায় দেখেন তো মিলতেছে কিনা। তো মেইন ফোকাস পয়েন্টগুলো আপনারা এইভাবে রাখতে পারেন, যে ডিফারেন্ট অ্যাঙ্গেল। এই যে এখানে আমাদের মেইন ফোকাস পয়েন্টটা ছিল এই বড় বেলুনটা, এইটাকেও সাইডে রাখা হয়েছে। তো ঠিক এইভাবে আপনারা কাজ করতে পারেন। যখন ক্রপ করবেন, তখন আমি কি এই মেইন সাবজেক্টটাকে চাচ্ছি এই সাইডে রাখার, যদিও পুরোটা মিলানো যাবে না, তাইলে আমরা একটা কাজ করতে পারি, এটাকে একটু ছোটো করে তারপরে আমরা রুলস অফ থার্ড অনুযায়ী এটাকে ক্রপ করে দিতে পারি। এই যে আশেপাশে থাকলেই হবে, একটু বেটার লুক আসবে। এই যে এরকম রাখা যায়, যদিও ছবিটা তেমন একটা মিলবে না এটার সাথে, তাহলে ক্রপ করা যাবে। এখন ক্রপ করার ক্ষেত্রে আমরা এখানের মধ্যে অলরেডি দিয়েছি 851/315। এখন এটাকে যদি আপনি কোনো কারণে রিমুভ না করেন, ক্লিয়ার না করেন, তাহলে যতবার ক্রপ টুলে যাবেন ততবার কিন্তু আপনার ক্রপটা এই রেশিও অনুযায়ী আসবে। বোঝা গেছে? এখন এরকম হতে পারে আপনি দেন নাই 851/315, তারপরও এরকম আসতেছে, এর কারণ এখানের মধ্যে একটা অ্যামাউন্ট দেয়া আছে যেটা আপনি রিমুভ করেন নাই, এই জন্য বারবার এটা আসতেছে। তখন আমাদেরকে এটা কি করতে হবে? ক্লিয়ার করতে হবে, দেন আপনি এটাকে এখন বড় ছোট করতে পারবেন। আর যদি কোনো অ্যামাউন্ট দেয়া থাকে, ধরেন আমি এখানে 500 দিলাম, এখানে দিলাম 300, তাইলে এখন 500 আর 300 থেকে এর বাইরে আপনি যাইতে পারবেন না, রেশিও সে এইটাই রাখবে। বুঝা গেছে? রেশিওটা চাইলেও আপনি এখন ছোটো করতে পারবেন না, এই জন্য আমাদেরকে এটাকে ক্লিয়ার রাখতে হবে। ঠিক সেম পার্সপেক্টিভের ক্ষেত্রেও এখানেও উইডথ এবং হাইট আছে, যদি আপনি কোনো কারণে উইডথ এবং হাইট ক্লিয়ার না রাখেন, তাইলে পার্সপেক্টিভটাও দেখবেন আলটিমেটলি শেষ করার পর, যেমন এখানের মধ্যে আমি দিলাম 500 দিলাম, এখানে দিলাম 100। দেওয়ার পর আমরা যদি পার্সপেক্টিভ দিয়ে কাজ করি, এতটুকু এইভাবে দিলাম, দেওয়ার পরে যদি আমি এন্টার দিই, তাহলে দেখেন শুরু করে ফেলছে না? আলটিমেটলি কি আমি এটা চাইছিলাম না, কারণ হচ্ছে এটা হওয়ার কারণ হচ্ছে এখানে 500/100 দেওয়া আছে, আপনাদেরকে এটাকে ক্লিয়ার করে তারপরে কাজ করতে হবে। এখন ধরেন আমি যদি এইটাকে এইভাবে নেই, দিয়ে দিই, তাহলে এতটুকু পর্যন্ত আসছে। বুঝা গেছে? সো এই হচ্ছে কি আমাদের এই এই ক্রপ টুলের কাজ। আমরা এইভাবে ক্রপ টুলগুলো নিয়ে কাজ করবো। সো আপনারা এইভাবে বিভিন্ন ছবি যদি আপনি চান, ফটো বা যে কোনো ধরনের ল্যান্ডস্কেপ, আপনারা এইভাবে ক্রপ করতে পারেন। তারপরে আসি আমরা ফটোশপে ব্লিড টিড এগুলো কীভাবে সেট আপ করবো, এটা নিয়ে কথা বলি। ডিজাইন পরে আগে সেট আপ, তারপরে ডিজাইন। আলটিমেটলি এখানের মধ্যে কথাগুলো অনেক কমে যাবে, টুলসগুলো বা ক্লাসগুলো অনেক কমে যাবে। কারণ হচ্ছে কি, দেখেন এই মুভ টুল হয়তো বা নতুন পাইছেন, তাই না? এইটাও নতুন পাইছেন, এগুলো নতুন, কিন্তু এখানের মধ্যে আস্তে আস্তে যখন এখানে চলে আসছি, এটা কি ব্রাশ টুল মনে আছে? ইউজ করছে, কিন্তু এটা নিয়েও ক্লাস আছে, সামনের ক্লাসটাই ব্রাশ টুল নিয়ে, কারণ এটা একটু ডিফারেন্ট কাজ। তারপর হচ্ছে কি, এটা নিয়ে আর কথা বলা লাগবে? দেখেন তো, টাইপ টুলে যাওয়ার সাথে সাথে দেখেন এখানের মধ্যে আমরা যদি এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে আসি, এই যে প্যারাগ্রাফ আছে, ক্যারেক্টার আছে, প্যারাগ্রাফ আছে, এগুলো কার মতো? ইলাস্ট্রেটরের মতোই তো। তাহলে আমরা লাস্ট যখন ইলাস্ট্রেটরের কাজ করছি, টাইপ টুল নিয়ে একটা ক্লাসই ছিল, এখন আর একটা ক্লাস লাগবে? একটা ক্লাস লাগবে না। তারপরে যদি আমরা যাই, এখানের মধ্যে একটা আছে কি, পেন টুল নিয়ে একটা ক্লাস ছিল না? ক্লাস ছিল, তাহলে এই ক্লাসটা কমে গেল। তারপরে হচ্ছে যে এখানের মধ্যে যদি ভালো করে খেয়াল করেন, কার মতো লাগতেছে এটা? সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল, এইটা নিয়েও আর কথা বলার প্রয়োজন নাই। তারপরে এখানে আছে কি, গ্রেডিয়েন্ট, এইটাও পেয়ে গেলাম। তাহলে এরপর তারপরে এখানে আছে কি,
শেপগুলো আছে, এইগুলা আগের ক্লাসে যেগুলো আমরা শিখছি এগুলাই, এখানে আমাদের ডিফারেন্ট কিছু নাই, তাও এইগুলা দিয়েই আমরা ডিজাইন করব। তখন দেখতে পারবেন যে এখানে এগুলা কিভাবে কাজ করতেছে। সো এই কারণে আমাদের ক্লাসগুলো অনেক কমে যাবে, টপিকগুলো অনেক কমে যাবে এবং ফটোশপে কাজ করাটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা প্রথমত যাই যে একটা বিজনেস কার্ডের যখন ডিজাইন করবেন আপনি বা একটা ফ্লায়ার ডিজাইন করবেন, তখন আমরা সাধারণত বিজনেস কার্ডের সাইজ কত জানি, 3.5/2, 3.5 ইঞ্চি উইডথ আর হাইট হবে 2 ইঞ্চি নিলাম। তারপর রেজলিউশন 300, তারপরে আর্টবোর্ড নিব, কারণ হচ্ছে এখানে দুইটা আর্টবোর্ড নিয়ে আমাদের কাজ করতে হবে, এই জন্য আর্টবোর্ড নিছি। কিন্তু এখানে ব্লিড নেওয়ার কোনো অপশন আছে নাই, তাইলে আমরা পরেও এখানে গিয়ে ব্লিড নিতে পারবো না। এই জন্য আমরা কি করব, আমরা ব্লিডটা নিলে কি হয়, ডিজাইনের এরিয়াটা বাড়ে, তাই না? ঠিক সেম আমরা এখানের মধ্যে আগে থেকে ডিজাইনের এরিয়াটা বাড়ায় দেব। বোঝা গেছে? ডিজাইনের এরিয়াটা আগে থেকে বাড়াইতে হলে আমরা জানি এখানের মধ্যে প্লাস করতে হবে কত, 0. কত 2.5 না 0.125, 125। তাহলে এখানে হচ্ছে কি উইডথ 0.125 দুই দিক দিয়েই ছিল, এক দিক দিয়ে ছিল না দুই দিক দিয়ে ছিল, দুই দিক দিয়ে। তাহলে 0.125 কয়বার যোগ হবে, দুইবার যোগ হবে। তাহলে 0.125 প্লাস দিলাম 0.125 দিয়ে আমি এন্টার দিলাম। এটা এন্টার দেওয়াটা ভুল হয়ে গেছে, এই যে কি আসে আলটিমেটলি 3.75 আসছে। 0.125 0.125 দুইবার যোগ করছে। তারপরে এখানের মধ্যে আবার প্লাস হবে কি 0.125, তারপরে আবার প্লাস দেন 0.125, তাহলে এখানে আমাদের আছে 2.25 আসবে, এটা 2.25 হবে। আচ্ছা, আমি 2 প্লাস 0.125 প্লাস 0.125, এই যে 2.25 আর 3.75, এটা হচ্ছে আমাদের আলটিমেট ডিজাইন, যেটা ব্লেড সহ আমরা পাই। ঠিক আছে, এই সাইজে আমাদেরকে ডিজাইন করতে হবে। দেন আর্টবোর্ড নিলাম, ক্রিয়েট দিয়ে দিলাম। এ হচ্ছে কি ব্লিড সহ এরিয়া, বোঝা গেছে? এখন আমাদের ব্লিড এরিয়াটাকে আলাদা করতে হবে। ব্লিড এরিয়াটাকে আলাদা করার আগে আমাদের প্রথমত একটা কাজ করি, আর্টবোর্ড নিয়ে নিই এবং আর্টবোর্ড টুল থেকে আরেকটা আর্টবোর্ড আমরা এদিক দিয়ে ডান দিকে রেখে দিই এবং আর্টবোর্ডটাকে একটু সরাই নিই। যেমন আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2, আর্টবোর্ড 1টাকে আমরা একটু, আচ্ছা এটা এখান থেকে যাচ্ছে না, আজকে সব দিক দিয়ে ঝামেলা করতেছে। আচ্ছা থাক। এখন এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে ব্লিড সহ যেহেতু আছে, আমাদের প্রথমত লাগবে ট্রিম সাইজ বা প্রিন্ট সাইজ, যে সাইজে প্রিন্ট হবে, আর যে সাইজে আবার আরেকটা লাগবে মার্জিন। বুঝা গেছে? তো এই জিনিসগুলো আমাদের কাজ করতে হবে। সো এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হলে প্রথমত আমাদের লাগবে রুলার। তাহলে আমরা দিয়ে দিলাম Ctrl+R, তাহলে কি চলে আসলো, রুলারটা চলে আসলো। এখন প্রথমত আমরা জানি যে এইখানের মধ্যে এই যে সাইজটা আছে, এই বিজনেস কার্ডের সাইজটা কত আমরা জানি। তাহলে আমরা এখানে চলে গেলাম রেক্ট্যাঙ্গল টুলে, গিয়ে একটা ক্লিক করলাম। একটা ক্লিক করার পর এখানে উইডথ জানি আমরা 3.5 পিক্সেল, না ইঞ্চি হবে, ইঞ্চি হবে, আমরা ইঞ্চি দিয়ে দিলাম। তাহলে এটা কনভার্ট হয়ে যাবে এখানের মধ্যে, অথবা এখানে আমরা দিয়ে দিলাম সাথে 2 সাথে ইঞ্চি দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা ওকে দিয়ে দিই। তাহলে এই সাইজের একটা শেপ আমাদের এখানে চলে আসছে। একটু জুম আউট করি, মুভ টুলে যাই, এই যে একটা শেপ চলে আসছে না? এবং এটাকে আমরা ঠিক মাঝখানে নিয়ে আসলাম, অথবা অ্যালাইন করে দেন, এখান থেকে অ্যালাইন করে দেন, তাও হবে। এবং অ্যালাইনমেন্টটা আমাদের এখানের মধ্যে যেমন এখানে রাখলাম, তারপর অ্যালাইন করে দিই, যদি এই অ্যালাইন হচ্ছে না, হয়ে যেতেছে। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে রুলার দিয়ে আমরা এইটাকে এখানে নিয়ে আসলাম, আরেকটাকে নিয়ে আসলাম এই জায়গায়। তারপরে এইটাকে আমরা অল্টার যদি ধরি, তাইলে এটা ঘুরে যাচ্ছে, এখানে নিয়ে আসলাম, তারপর এটাকে আবার অল্টার ধরে এখানে নিয়ে আসলাম। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল। তারপরে এখন আমাদের এই শেপটা লাগবে না, লাগবে আরেকবার কোন জায়গায়, এখানে লাগবে না, আবার লাগবে। তাহলে আমরা এটাকে ক্লিক করে ধরে এখানে নিয়ে আসি, জায়গা মতো বসাই দিই। বসানোর পর এখানেও রুলারটা নিয়ে আসি। এখন এদিক দিয়ে রুলার কিন্তু অলরেডি চলে আসছে। কীভাবে? আমি এখন আর্টবোর্ড 1-এ গেলে চলে আসছে না এদিক দিকটা, আমরা আর্টবোর্ড 2-তে আসি। প্রয়োজনে আবার এখানেও নিয়ে নিতে পারেন। নিয়ে নিলাম এখানে একটা, দেখার জন্য, দেখা যাবে এটা। এটা মুভ করতেছি অ্যারো বাটন দিয়ে, একটু দূরে সরাই নিচ্ছি। ওকে, তাইলে এখানে আমাদের এইটা হয়ে গেল। আমরা এইটা পাইছি, এই এরিয়াটা পাচ্ছি আমরা কি
ব্লিড এরিয়া, এই যে এর বাইরে এরিয়া কি ব্লিড। এখন লাগবে কি আমাদের মার্জিন লাগবে না, মার্জিন লাগবে। তাহলে মার্জিনের জন্য আমরা এখান থেকে ধরেন আমরা 3.5 মাইনাস দিয়ে দিলাম, কত নিয়েছিলাম আমরা পয়েন্ট 0.25 নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম ইঞ্চি, তারপরে এখান থেকে 25 না দিয়ে 50 নিলে ভালো হইতো, নিয়ে নিছি যখন সমস্যা নাই। তারপরে যেহেতু 0.25 নিচ্ছি, 0.25 মানে 0.50 আসবে, এরকম হবে আর কি। এটা নিয়ে নিই, এখন কিছু করার নাই। ইঞ্চি নিয়ে নিলাম, এন্টার দিলাম, দেওয়ার পর আমরা এটাকে লাইনটা দিয়ে দিই এখানে, তাও হয়েছে। দেন আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম। এখন চিন্তা করতেছেন ইলাস্ট্রেটরই ভালো ছিল, তাই না? এটা বারবার করা লাগবে না, এইটা এইভাবে সেট আপ করে সেভ করে রেখে দেন, তাইলেই তো হয়ে যায়। এই যে শেষ, এখন এটা আর লাগবে না, এটাকে সিলেক্ট করে দেন। এই যে এখানে গেলে এখানে গাইডগুলো পাইছেন, এখানে গেলে এখানে গাইডগুলো পেয়ে যাবে, শেষ। এইভাবে সেট আপ করতে পারবেন। তাহলে ফ্লায়ারটা সেট আপ করা যাবে না, ফ্লায়ারও সেট আপ করা যাবে। কিন্তু এখানে মধ্যে আপনি যদি আবার প্যাকেজ ডিজাইন করতে চান তাহলে কিন্তু হবে না, এখানে প্যাকেজ ডিজাইন করতে হবে না, আমাদেরকে ইলাস্ট্রেটরেই কাজ করতে হবে। যদি ক্লায়েন্ট চায় ফটোশপ ফাইল দেওয়া যায়, ইলাস্ট্রেটর ডিজাইন করে ফটোশপে আমরা নিয়ে আসবো। আমরা যে কোনো ডিজাইন ইলাস্ট্রেটর করে এটাকে ফটোশপ বানাইতে পারবো, কিন্তু এইটা পারফেক্ট হয় না, কিছু কিছু জিনিস এডিটেবল থাকে না। যেমন ধরেন আমরা যদি এখান থেকে ইলাস্ট্রেটরে চলে যাই, কিছু জিনিস দেখায় দিই, টাইম আছে যেহেতু। আমরা বলছিলাম একটু আগে স্মার্ট অবজেক্টের কথা। স্মার্ট অবজেক্টে আমরা কি করছিলাম, মকআপ ইউজ করছিলাম। আমরা যে মকআপে গিয়ে কন্ট্রোল-S দিছি, মেইন ফাইল এটা চেঞ্জ হয়ে গেছে, এরকম হয়েছে না? আচ্ছা, তাইলে আমরা একটু স্মার্ট অবজেক্ট নিয়ে একটু দেখি। যেমন ধরেন আমরা এখানে একটা নতুন একটা ডকুমেন্ট নেই, আর্টবোর্ড নিলাম না, এভাবে নিলাম। নেওয়ার পর আমরা যদি এখানের মধ্যে নতুন একটা লেয়ার নিলাম, নতুন লেয়ার, এখানের মধ্যে কোনো কিছু আছে? কিচ্ছু নাই। এখন এখানের মধ্যে আমি রাইট ক্লিক করলাম, তারপর এখানে দিয়ে দিলাম কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই যে এই সাইনটাই তো আসে, তাই না? এখন এইখানে যদি যাই আমরা ডাবল ক্লিক করি, তাহলে ওকে দিয়ে দিলাম, তাহলে আলটিমেটলি এখানে কোনো কিছু নাই, আমরা জানি এই লেয়ারে কোনো কিছুই ছিল না। তারপরে কি করলাম, আমি এখানের মধ্যে সিলেকশন টুল নিলাম, নেওয়ার পর আমরা এখানের মধ্যে একটা কালার অ্যাপ্লাই করে দিলাম, তারপরে দিলাম Ctrl+S, দেওয়ার পর যদি আমি এখানে আসি, তাহলে এখানেও কি হয়ে গেছে, এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এর মানে স্মার্ট অবজেক্টের কাজটা বোঝা গেছে। আচ্ছা, এইটা গেল। এখন আমরা ইলাস্ট্রেটরে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে ধরেন একটা শেপ বানাইলাম। এখন এই শেপটাকে আমি Ctrl+C দিলাম, আর ফটোশপে এসে দিলাম Ctrl+V। এখন বলতেছে এটা কি হিসেবে আপনি আনতে যাচ্ছেন, এটা কি স্মার্ট অবজেক্ট আনবেন, পিক্সেল আনবেন, পাথ আনবেন, না শেপ লেয়ার আনবেন? আপনি যদি শেপ হিসেবে আনতে চান, এখানে শেপ লেয়ার দেন, ওকে দেন, তাহলে এটা কি হিসেবে চলে আসছে, শেপ হিসেবে। কিন্তু শেপটা এরকম ছিল না, একটা গোল ছিল, তাই না? এটাও এরকমই ছিল, আছে। আপনি যদি একটু ছোটো করে দেন, Ctrl+T দিছি, কি দিছি আমি, Ctrl+T, কারণ এই যে আমি এটাকে সিলেক্ট করব, ছোটো করব, এই জন্য আমাদের লাগবে ট্রান্সফর্ম বা বাউন্ডিং বক্সটা। কারণ বাউন্ডিং বক্স তো এখানে নাই, তাহলে বাউন্ডিং বক্স আমরা নিয়ে আসতে পারি। এই যে এখানে একটা আছে ট্রান্সফর্ম কন্ট্রোল, এটা যদি অন রাখি তাহলে এটা সব সময় এরকম থাকবে, কিন্তু এটা থাকলে একটা ডিস্টার্ব ফিল হবে, কারণ এটা সিলেক্ট করার সাথে সাথে এটা আসতেছে। আবার যখন আমি আরেকটা নিব, আরেকটার সাথে এটা চলে আসবে। আমার এটা প্রয়োজন নয়, আমার যখন প্রয়োজন পড়বে তখন আমি এই অপশনটা নিয়ে আসবো। এই জন্য আমি দিব কি, Ctrl+T দিয়ে আমি এটাকে ছোটো করে দিলাম। দেখেন এটা একটা সার্কেল চলে আসছে, এই যে চলে আসছে। এটা একটা কি হিসেবে আসছে, শেপ হিসেবে আসছে। আপনি চাইলে শেপের কালারটা এখানে ডাবল ক্লিক করেন, যে কোনো কালার দেন, এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। এইটা গেল। কিন্তু আরেকটা বলতেছে সে স্মার্ট অবজেক্ট হিসেবেও আনা যায় ইলাস্ট্রেটর থেকে। তাহলে আমি এখানে স্মার্ট অবজেক্ট দিলাম, ওকে দিলাম। এখন আসছে কি হিসেবে, এটা একটু সময় নেবে। এই যে স্মার্ট অবজেক্ট
লেখা আছে ভেক্টর স্মার্ট অবজেক্ট। এখন এখানে যদি আমি আগে ক্লিক করছিলাম, আমাকে নিয়ে গেছিল কোথায়, এইখানে। এখন এখানে ক্লিক করলে এটাকে আমি ডিলিট করে দিই। এটা আনছিলাম আমরা কই থেকে, ইলাস্ট্রেটর থেকে। এখন এখানে যদি ডাবল ক্লিক করি, এই যে কোথায় নিয়ে আসছে, ইলাস্ট্রেটর নিয়ে আসছে, ঠিক আছে। এখন এটাকে ছিল সার্কেল, আমি এটা সার্কেল রাখলাম না, এখন বানাই দিলাম এটাকে ধরেন একটা স্টার, মানে এটা একটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এখন কি দিব, এখানেও দিলাম কন্ট্রোল এস, ঠিক আছে। ইলাস্ট্রেটরে কন্ট্রোল এস দিলাম, ফটোশপে কি হয়ে গেল, এটা স্টার হয়ে গেল না। তাহলে শেপ নিয়ে তেমন কোনো টেনশন আছে এখানে। কাজ করবেন ইলাস্ট্রেটরে, স্মার্ট অবজেক্টে কন্ট্রোল এস দিবেন ইলাস্ট্রেটরে, আর কাজ হয়ে যাবে কোথায়, ফটোশপে। সো এইগুলো আস্তে আস্তে পাবেন, আস্তে আস্তে একটু ডিফারেন্ট কাজ হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। আর কি আছে, মোটামুটি আজকের টপিক আমরা ক্লিয়ার করে ফেলছি। আজকের টপিক আর তেমন কিছু নেই, সামনে আরো আসবে। কোনো কোয়েশ্চেন আছে? লগো যারা আপনারা স্ক্রিনশট দেন নাই বা কাজ করছেন স্ক্রিনশট দেন নাই, সবাই কিন্তু এগুলো দিবেন, এগুলো দেখার প্রয়োজন আছে, এগুলো হোমওয়ার্ক সাবমিট করবেন। কি স্যার? না, এটা দেখ নাই যেহেতু কিভাবে দেখাবেন, থাকলেও দেখাবেন। এটা হ্যাঁ দেখে, যারা দেখে, যারা বলতেছে প্রিভিয়াস কাজ দেখানোর জন্য, তারা হয়তো বা পার্মানেন্টলি কাউকে হায়ার করার জন্য ট্রাই করতেছে। আমরা যে কন্টেস্টে এন্ট্রি দিই, এই কন্টেস্ট শুধু সাময়িক সময়ের জন্য না। আপনার কাজ যদি তার ভালো লাগে, সে আর কন্টেস্টেই আসবে না, সে আপনাকে সরাসরি হায়ার করে আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে, মান্থলি বেসিসে সে আপনাকে দিয়ে কাজ করাবে। এরকম অনেকেই কাজ করতেছে, অসংখ্য কাজ করতেছে, বুঝে গেছে। সো এই ক্ষেত্রে আপনার প্রিভিয়াস কাজ, এই যে বলতেছেন প্রিভিয়াস কাজ, এখন প্রিভিয়াস কাজ জমবে কীভাবে, এই কন্টেস্টে বেশি বেশি কাজ করেন, প্রিভিয়াস ওয়ার্ক জমবে, তাহলে যে কোনো ক্লায়েন্টকে আপনি দেখাইতে পারবেন যে আমি প্রিভিয়াসলি এই কাজগুলো করছি। এই জন্য বলতেছি freelancer.com-টাকে একটু সিরিয়াসলি নেন এখন থেকে। সামনে গিয়ে freelancer.com-কে ভুলে যাবেন, সমস্যা নাই। মাস্টার ইন ডিজাইনে যখন যাবেন বা ফাইবার আপওয়ার্কে যখন যাবেন, তখন ফ্রিল্যান্সার বাদ দিয়ে দিন। কিন্তু এই যে ফ্রিল্যান্সারে যে কাজগুলো করছিলেন, এইগুলোই হবে আপনার জন্য অ্যাসেট। আপনি দেখাইতে পারবেন যে কোনো ক্লায়েন্টকে যে আমি এই একটা ক্লায়েন্টের জন্য কাজ করছি, যদিও ক্লায়েন্ট নেয় নাই, কিন্তু এটা কাজটা ছিল তো ক্লায়েন্টের, বুঝে গেছে। সো আপনি এখানেই কাজ করেন, বেশি বেশি ফ্রিল্যান্সারে কাজ করেন। যেমন আজকে যে কাজগুলো দেখাইছি, ফটোশপের ক্লাস, একদিনের ক্লাসে কাজ শেষ হয়ে যাবে। বাকি দিন কি করবেন, এই কন্টেস্টের যেগুলো পারেন, লগো পারেন, ব্যানার পারেন, বা সোশ্যাল মিডিয়া পোস্ট, ফেসবুক কভার, যেগুলোই আছে এখানে, ফ্লায়ার, বা আমি আপনাদেরকে ইয়েও দেখাইছি, স্টেশনারি ডিজাইনও দেখাইছি, এগুলোর মধ্যে আপনারা ট্রাই করেন। আর কাজ না করলে কিন্তু, রিয়েল ক্লায়েন্টের কাজ না করে আসলে কাজের এক্সপিরিয়েন্স বোঝা যায় না। আমরা যে কাজগুলো করি, যেমন ধরেন আমি চলে গেলাম এখানে আমাদের ফ্রি পিকে, একটু উদাহরণ দেখাই আপনাদেরকে। ধরেন এটা ফ্লায়ার ডিজাইন, আপনারাও ফ্লায়ার ডিজাইন করবেন, কার জন্য করবেন, ফ্রি পিকের জন্য করবেন, অ্যাডোবি স্টকের জন্য অলরেডি করছেন। এই যে ডিজাইনগুলো করছেন, ফ্লায়ার ডিজাইন, এত সুন্দর করে আপনি শেপ নিছেন, এত সুন্দর করে সাজাইছেন, এইটা ক্লায়েন্টের জন্য জীবনে পারবেন না। কেন পারবেন না? কারণ এখন আপনি একেবারে মুক্ত। আপনি আগে ইচ্ছে মতো শেপ নিচ্ছেন, তারপরে আপনার ইচ্ছে মতো কন্টেন্ট বসাইতেছেন, বোঝা গেছে। এখানে আপনি কোনো জায়গায় স্ট্রিক্ট না যে এতটুকু পর্যন্ত রাখতে হবে, কিন্তু ক্লায়েন্ট আপনাকে এক গাদা কন্টেন্ট দিয়ে দিবে, বলবে আমার এই জিনিসগুলা ডিজাইনের মধ্যে দিতেই হবে। তখন আপনি শেপ নেওয়ার আগে আগে কন্টেন্ট বসাইতে হবে, আগে কন্টেন্ট জায়গা করতে হবে, তারপরে না আপনি শেপ নেবেন, বুঝা গেছে। আবার আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আইডিয়া। এখন আপনি কোন জায়গা থেকে শুরু করবেন ক্লায়েন্টের কাজ। যেমন ধরেন আজকে আপনাকে একটা ক্লায়েন্ট এসে বলছে আমাকে একটা ফ্লায়ার ডিজাইন করে দেন, আমি আপনাকে $50 দিব। এখন আপনি ডিজাইন শুরু করতেই পারবেন না, যে কিভাবে শুরু করব, কোন শেপটা আগে নিব আর কোন জিনিসটা আগে করব। ডেডলাইন দিছে 2 দিন অথবা 10 ঘন্টা অথবা 3 ঘন্টা, 3 ঘন্টার ভিতরে 2 ঘন্টা আপনি চিন্তা করতেই চলে যাবে যে কোন শেপ নিয়ে কাজ করবেন আর কোন লেখা দিয়ে কাজ করবেন। কারণ এর আগে জীবনে কোনোদিন কোনো ক্লায়েন্টের কন্টেন্টে হাতই দেন নাই, বুঝা গেছে। এখন এই এক্সপিরিয়েন্সটা একমাত্র আসবে freelancer.com-এ বিভিন্ন ক্লায়েন্টের কাজগুলোর মাধ্যমে।
এখানে আপনার কোনো ব্যাড রেটিংয়ের কোনো সম্ভাবনা নাই। কাজ ভালো না হইলে ক্লায়েন্ট আপনাকে কিচ্ছু বলবে না, যেটা ভালো লাগে সেটাই নিবে। সো আপনার এক্সপিরিয়েন্সের জন্য আপনি freelancer.com-এ এই যে কাজগুলো শিখছেন এইগুলো একটু কাজে লাগানোর চেষ্টা করেন। তাইলে আপনি সামনে গিয়ে যখন কোনো ব্রিফ পাবেন, বড় ব্রিফই হোক আর ছোট ব্রিফই হোক, তখন আপনি আগের এক্সপিরিয়েন্সগুলো আপনার একটা সাহস যোগাবে। বুঝা গেছে? এই জন্য বলতেছি যে ক্লায়েন্টের কাজ আর স্টক মার্কেটের ক্লাস এগুলো রাত দিন তফাৎ, একেবারে আকাশ পাতাল তফাৎ। এইখানে আপনি ক্লায়েন্টের কাজের সাথে এগুলো মিলাইতে পারবেন না। এখানে যে ছবি দিচ্ছে ক্লায়েন্টে এর চেয়ে বাজে ছবি দিবে, এর চেয়ে ভালো ছবি দিতে পারে, খারাপ ছবি। আপনি এখন গুগল রিসার্চ করে ছবি নিয়ে আসতেছেন, পিক্সেল, আনস্প্লাস, কত সাইট আছে, কিন্তু ক্লায়েন্ট দিবে তার একটা কোম্পানির ছবি, যেটা দেখতে ভালো লাগতেছে না, কিন্তু আপনাকে যে কোনোভাবে এটাকে সুন্দর করতেই হবে। ক্লায়েন্টের ছবি, আমরা ফটোশপে কাজ করতেছি, ক্লায়েন্টের ছবি একটু অন্ধকার ছিল, এবং ক্লায়েন্টকে বলা যাবে না এটা অন্ধকার হয়ে গেছে, আমাকে এটা ঠিক করে একটু হাইলাইট করে সুন্দর করতে হবে। এই জন্য ফটোশপটা শিখতেছি। বুঝা গেছে? সো এইগুলোর জন্য এই যে রিটাচিং করবো, ফটোশপে যে ছবিটা রিটাচিং করবো, এটার জন্য অবশ্যই আলাদা চার্জ আছে। আমি তাকে বলবো যে ছবিটা ভালো হয় নাই, তোমার কাছে যদি ভালো ছবি থাকে দাও, আদারওয়াইজ আমাকে আরেকটু 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে এই ছবিটাকে আরেকটু ঠিকঠাক করতে হবে। আমি ওই যে এফোর্ট দিচ্ছি এটা তাকে জানাইতে হবে। আমি টাকার কথা বলবো না, আমার এফোর্টের কথা বলবো, যে আমার আরও 2 ঘন্টা সময় এক্সট্রা লাগতেছে, আরও 3 ঘন্টা সময় এই কাজের জন্য লাগতেছে। এই জিনিসগুলো তাকে আমরা জানাই দিই। বুঝা গেছে? আমি বলবো না আমাকে এইটা কাজ করার জন্য আমাকে আরও $5 $10 দিতে হবে, এরকম কোনো কিছু না। বুঝা গেছে? এমনিতেই সে যখন জানবে আপনি এইটার জন্য এফোর্ট দিচ্ছেন, একটু কোয়ালিটি যখন দেখবে যে আপনি, সে একটা ছবি দিচ্ছিল, আপনি এটাকে একেবারে চেঞ্জ করে রাত দিন তফাৎ করে বলছেন, তখন সে এমনিতেই বুঝতে পারবে, এমনিতেই সে আপনাকে টিপস দিবে। বুঝা গেছে? সো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন যে আমি freelancer.com-এ কেন এত বেশি আপনাদেরকে জোর দিচ্ছি। আমি সবাইকে এরকম বলতেছি যাতে freelancer.com একটু বেশি ট্রাই করেন, কারণ এই যে ফ্রি পিক, অ্যাডোবি স্টক, এগুলো কিন্তু ক্যারিয়ার না, এটা মনে রেখেন। আমাদের উদ্দেশ্য ফ্রি পিকে ডিজাইন দেয়া, উদ্দেশ্য অ্যাডোবি স্টকে ডিজাইন দেয়া, কিন্তু এটা আপনাকে ক্যারিয়ার হিসেবে ধরে নিলে হবে না যে আমি সারা জীবন ফ্রি পিকের ফাইল দিব আর ফ্রি পিক থেকে আমার ইনকাম আসবে। এটা এরকম না। ফ্রি পিকে ফাইল দেওয়া একমাত্র উদ্দেশ্য আমার মতে, বা আমি যেটা মনে করি, যে একজন কোয়ালিটিফুল ডিজাইনার অথবা ইন্টারন্যাশনাল লেভেলের ডিজাইনার তাকেই বলে যার ফাইল ফ্রি পিকে আসে। বুঝা গেছে? অ্যাডোবি স্টক আপনাদের সবার ফাইল নিছে, কিন্তু ফ্রি পিক আপনাদের সবার ফাইল নিবে না। এটার জন্য আপনাদের মাস্টার ইন ডিজাইনের কমপক্ষে 15 থেকে 20টা ক্লাস শেষ করতে হবে। তারপরে আপনাদেরকে ডিজাইন সাবমিট করা হবে, ওইখানে আপনাদেরকে ডিজাইনগুলো অ্যাপ্রুভ করানো হবে ক্লাসের মধ্যে। যাদের ডিজাইন কোয়ালিটি ভালো হবে তাদেরকেই বলা হবে, যাদেরটা মোটামুটি হয়েছে তাদেরকে না করা হবে, যে আপনারা আরও ট্রাই করেন।